আলোচনা করব সেটার এটা হচ্ছে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। একবার আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকল নিয়ে আলোচনা করব। ফাইল ট্রান্সফার প্রোটোকলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রোটোকল, যেটা দিয়ে আমরা একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ফাইলকে ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকলটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। এটা একটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। অ্যাপ্লিকেশন লেয়ারে এই প্রোটোকলটা কাজ করে, মানে ওএসআইএ বা টিসিপি/আইপি যাই আমরা বলি না কেন, তার যে অ্যাপ্লিকেশন লেয়ার, সেই অ্যাপ্লিকেশন লেয়ারে ফাইল ট্রান্সফার প্রোটোকল ইট ওয়ার্কস, and it is supported by TCP at the transport layer, which is very important. এটা ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি একে সাপোর্ট করে। এফটিপি রান করে অ্যাপ্লিকেশন লেয়ারে, but FTP is run it's supported by TCP protocol at the transport layer. আমরা জানি TCP প্রোটোকলটা ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। সো ট্রান্সপোর্ট লেয়ারে TCP প্রোটোকলের সাহায্যে অ্যাপ্লিকেশন লেয়ারে FTP প্রোটোকল কাজ করে। দ্যাটস দ্য মেইন থিং। ঠিক আছে, কিভাবে কাজ করে আমরা দেখব। বেসিক্যালি যেটা হয় সেটা হলো এরকম যে FTP প্রোটোকলটা রান করার জন্য দুটো TCP কানেকশন ক্রিয়েট হয়। মাইন্ড ইট, দুটো TCP কানেকশন ক্রিয়েট হয়। একটা FTP প্রোটোকল রান করার জন্য দুটো TCP কানেকশন ক্রিয়েট হয়। মানে কি? মানে হলো ধরা যাক যে FTP ক্লায়েন্ট থেকে FTP সার্ভার, একটা ক্লায়েন্ট মেশিন, একটা সার্ভার মেশিন, একটাতে FTP ক্লায়েন্ট প্রোগ্রাম রান করছে, একটাতে FTP সার্ভার প্রোগ্রাম রান করছে। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট থেকে সার্ভারে আমি কিছু ফাইল ট্রান্সফার করব, বা সার্ভার থেকে ক্লায়েন্টে আমি কিছু ফাইল ট্রান্সফার করব। এক্ষেত্রে FTPর এই ট্রান্সফারের সময় TCP দুটো কানেকশন ক্রিয়েট করে। একটার নাম হচ্ছে কন্ট্রোল কানেকশন, আরেকটার নাম হচ্ছে ডেটা কানেকশন। দুটো কানেকশন ক্রিয়েট করে, একটার নাম হচ্ছে কন্ট্রোল কানেকশন, একটার নাম হচ্ছে ডেটা কানেকশন। TCP দুটো কানেকশন ক্রিয়েট করে। এই কন্ট্রোল কানেকশন এবং ডেটা কানেকশন, এই দুটো কানেকশনের দুটো আলাদা আলাদা পোর্ট নাম্বার আছে। এই দুটো কানেকশনেরই দুটো আলাদা আলাদা পোর্ট নাম্বার আছে। কন্ট্রোল কানেকশন এবং ডেটা কানেকশন, এই দুটো কানেকশনেরই দুটো আলাদা আলাদা পোর্ট নাম্বার আছে। পোর্ট নাম্বার কেন কাজে লাগে, কি কাজে লাগে আমরা আগেও বলেছিলাম একবার। পোর্ট নাম্বার যেটা, সেটা হলো যে কোনো একটি পার্টিকুলার অ্যাপ্লিকেশনকে, একটা সিস্টেমে কোনো একটি পার্টিকুলার অ্যাপ্লিকেশনকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার পোর্ট নাম্বারটা কাজে লাগে। কোনো একটি সিস্টেমে মানে পার্টিকুলার অ্যাপ্লিকেশনকে আইডেন্টিফাই করার জন্য আমাদের পোর্ট নাম্বার কাজে লাগে। কিরকম সেটা? সেটা হলো এরকম, ধরা যাক যে আমি এই মুহূর্তে তোমাদের সঙ্গে এই মাইক্রোসফট টিমে কথা বলছি। অ্যাট দ্য সেম টাইম সাপোজ আই এম সেন্ডিং সাম মেসেজ ইন suppose in Facebook, or suppose I am sending some message to you in some other application. Okay, now different applications, suppose আমি তোমাকে FTP ইউজ করে FTP ইউজ করে আমি একটা ফাইল ট্রান্সফার করছি। সাপোজ FTP ইউজ করে ফাইল ট্রান্সফার করছি, তাহলে আমি FTP ইউজ করে ফাইল ট্রান্সফার করছি, সেটাও আমার মেশিন আর তোমার মেশিনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। আবার আমি যখন তোমার সঙ্গে এই চ্যাটটা করছি, সেটাও আমার মেশিন আর তোমার মেশিনে কমিউনিকেশন হচ্ছে। তাহলে সিস্টেম কি করে বুঝবে যে কোন ডেটাটাকে কোন অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে হবে? তাহলে তো সিস্টেমটা এটাও ভুলবশত এটাও করতে পারে যে আমার চ্যাটের ডেটাটাকে ফাইল ট্রান্সফার প্রোটোকলের মধ্যে নিয়ে গেল, আর আর ভাইস ভার্সা আর কি। মানে সিস্টেমকে এটা বুঝতে হবে যে কোন ডেটাটা, পার্টিকুলার কোন টাইপের ডেটাটা কোন জায়গায় যাবে। তো সেখানে কি দরকার? সেখানে দরকার হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা। আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে ইউনিকলি আইডেন্টিফাই করা, কারণ আইপি অ্যাড্রেসটা তো সেম, একই। মানে ধরা যাক তোমার মেশিন এবং আমার মেশিন একটা আইপি অ্যাড্রেস, তোমার মেশিন একটা আইপি অ্যাড্রেস। এবার তোমার আর আমার মেশিনের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম রান করছে, যাদের থ্রু দিয়ে অনেক রকম ডেটা ট্রান্সফার হচ্ছে। তাহলে এই যে অনেকগুলো প্রোগ্রাম রান করছে এবং তাদের থ্রু দিয়ে অনেকগুলো ডেটা ট্রান্সফার হচ্ছে, এক্ষেত্রে এই যে অনেকগুলো প্রোগ্রাম তাদের যে নিজস্ব ডেটাগুলো তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, এইটার জন্য সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো সেই প্রোগ্রামগুলোর নিজেদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করা। তাহলে প্রোগ্রামগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে জিনিসটা কাজে লাগে সেটার নাম হচ্ছে পোর্ট নাম্বার। এই পোর্ট নাম্বারটা কিছুই না, একটা সংখ্যা বিশেষ, এবং এটার একটা পারমিসিবল রেঞ্জ আছে যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, এবং এক একটা অ্যাপ্লিকেশন স্পেসিফিক্যালি এক একটা পোর্ট নাম্বারের এগেইনস্টে কাজ করে। স্পেসিফিক্যালি ইট ইজ ফিক্সড। আমরা যে পোর্ট নাম্বারগুলো নিয়ে আলোচনা করব, সেই পোর্ট নাম্বারগুলো অ্যাকচুয়ালি ইউনিভার্সালি ফিক্সড। পৃথিবীতে যখনই FTP প্রোটোকল রান করবে, তখন ওই যে কোনো মেশিনে সেটা রান করুক না কেন, ওই পোর্ট নাম্বারের ডেটাকে ওইখান থেকেই সেই ডেটাকে অ্যাক্সেস করবে। FTP রিলেটেড ডেটাকে এই পোর্ট থেকেই অ্যাক্সেস করবে, মানে ওই অ্যাপ্লিকেশন আইডির এগেইনস্টে অ্যাক্সেস করবে।
তার মানে ওটা বেসিক্যালি অ্যাপ্লিকেশন আইডি, খুব সিম্পলি আমি বলতে গেলে পোর্ট নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। তাহলে সেরকমই টিসিপির ক্ষেত্রে, এফটিপির ক্ষেত্রে দুটো টিসিপি কানেকশন ক্রিয়েট হয়, একটা হচ্ছে কন্ট্রোল কানেকশন, ডেটা কানেকশন। কন্ট্রোল কানেকশনটা যে কাজে লাগে সেটা হলো এই, আমি একটু নোটটা শেয়ার করি এবার, মানে হয়তো অসুবিধা হচ্ছে তোদের। দেখ নোটটা দেখতে পাচ্ছিস কিনা, আমি নোটটা শেয়ার করেছি, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে কন্ট্রোল কানেকশন এবং ডেটা কানেকশন, দেখো ছবিতে এটা দেখা যাচ্ছে যে দুটো মেশিন আছে, একটা ক্লায়েন্ট মেশিন, একটা সার্ভার মেশিন। ক্লায়েন্ট এবং সার্ভার মেশিনের মধ্যে এফটিপি ট্রান্সফার হচ্ছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল কাজ করছে। এই ফাইল ট্রান্সফার প্রোটোকল যখন কাজ করছে, এদের যে ট্রান্সপোর্ট লেয়ার, সেই ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি আইপি রান করছে। বেসিক্যালি টিসিপি ট্রান্সপোর্ট লেয়ারে রান করে, আইপি নেটওয়ার্ক লেয়ারে রান করে। যেহেতু টিসিপি আইপি কে আমরা একসঙ্গে দেখাই, সেই জন্য টিসিপি আইপি কে এখানে একসঙ্গে দেখানো হয়েছে। আমার মেন কনসার্নটা এখানে টিসিপি আইপি নয়। তো টিসিপির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে টিসিপি কন্ট্রোল কানেকশন এবং ডেটা কানেকশন, দুটো কানেকশন ক্রিয়েট করেছে, ঠিক আছে। কন্ট্রোল কানেকশন দিয়ে কি হয়, কন্ট্রোল কানেকশন দিয়ে বেসিক্যালি ইউজার অথেন্টিকেশন পার্টটা হয়। ইউজার অথেন্টিকেশন মানে আমি যে একজন অথরাইজড এফটিপির ক্লায়েন্ট, যে পার্টিকুলার সার্ভারটা আমি লগ ইন করছি তার যে আমি অথরাইজড ক্লায়েন্ট, সেইটাকে চেক করবে। আমি যখন কোনো সার্ভারে লগ ইন করছি, মানে কি হয় এখানে বেসিক্যালি যেটা হয় সেটা হলো একটা এফটিপি ক্লায়েন্ট প্রোগ্রাম রান করে ক্লায়েন্ট মেশিনে, আর একটা এফটিপি সার্ভার প্রোগ্রাম রান করে সার্ভার মেশিনে। তাহলে এই যে ক্লায়েন্ট প্রোগ্রামটা রান করছে ক্লায়েন্ট মেশিনে এবং সার্ভার প্রোগ্রামটা রান করছে সার্ভার মেশিনে, এক্ষেত্রে আমি যখন ক্লায়েন্ট প্রোগ্রামটা থেকে সার্ভারটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, তখন আই শুড হ্যাভ সাম authentication, I should have some authentication ID, I should have some username, I should have some password, ঠিক আছে। আদারওয়াইজ তো যে কেউ এসে যে কেউ ডেটা ট্রান্সফার করে দিতে পারে, যে কেউ ফাইল সার্ভার থেকে ফাইল ডাউনলোড করে নিয়ে চলে যেতে পারে। that should not be the game. The game should be যে it should be protected, ঠিক আছে। তো ফাইল ট্রান্সফার প্রোটোকলের ক্ষেত্রে এইভাবেই কাজটা করে কন্ট্রোল কানেকশন টিসিপি, যে ও এই ইউজার আইডেন্টিফিকেশন, পাসওয়ার্ড, কমান্ডস টু চেঞ্জ দ্য রিমোট ডিরেক্টরি, কমান্ডস টু রিট্রিভ এন্ড স্টোর ফাইলস, এই সমস্ত কাজগুলো ও করে কন্ট্রোল কানেকশন দিয়ে। এখানে কিন্তু অ্যাকচুয়াল ডেটাটা ট্রান্সফার হচ্ছে না, ফাইল এই কন্ট্রোল কানেকশনে কিন্তু অ্যাকচুয়াল ডেটাটা ট্রান্সফার হচ্ছে না। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই যে টিসিপির যে কন্ট্রোল কানেকশন, মানে এফটিপির ক্ষেত্রে টিসিপি কোন কন্ট্রোল কানেকশনে কোন পোর্ট নাম্বারটা ইউজ করে, পোর্ট নাম্বার 21। এফটিপি রান করানোর জন্য টিসিপি প্রোটোকল তার কন্ট্রোল কানেকশনের জন্য কন্ট্রোল কানেকশনে ক্রিয়েট করবে, তো সেই কন্ট্রোল কানেকশন ক্রিয়েট করে পোর্ট নাম্বার 21 কে অ্যাক্সেস করে। দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, পোর্ট নাম্বার 21 কে অ্যাক্সেস করে, এটা হচ্ছে কন্ট্রোল কানেকশনের জন্য। সিমিলারলি যে ডেটা কানেকশনটা ক্রিয়েট করে টিসিপি, যেটা দিয়ে অরিজিনাল ডেটাটা ট্রান্সফার হয় বিটুইন দ্য ক্লায়েন্ট এন্ড দ্য সার্ভার, সেই যে ডেটা কানেকশনটা, সেইটার জন্য এই যে টিসিপি এর পোর্ট নাম্বার 20 অ্যাক্সেস করে, পোর্ট নাম্বার 20। তাহলে পোর্ট নাম্বার 20 হচ্ছে ডেটা কানেকশন, পোর্ট নাম্বার 21 হচ্ছে কন্ট্রোল কানেকশন। তাহলে দুটো কানেকশন, দুটো পোর্ট ক্রিয়েট করে, একটা 20 একটা 21, মানে দুটো পোর্টকে অ্যাক্সেস করে, একটা 20 একটা 21। 20 হচ্ছে ডেটা কানেকশনের জন্য, 21 হচ্ছে কন্ট্রোল কানেকশনের জন্য। ওকে, তাহলে কিভাবে কাজ করে আমি আবার বলছি, ছবিটা দেখো, খুব সিম্পল। এফটিপি প্রোটোকল, ধরো তুমি একজন ইউজার, ধরো তোমার মেশিনে এফটিপি ক্লায়েন্ট প্রোগ্রাম রান করছে, আর তুমি একটা এফটিপি সার্ভার প্রোগ্রাম, এফটিপি সার্ভারের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। তোমার একটা ইউজার নেম আছে, একটা পাসওয়ার্ড আছে, ঠিক আছে। তার মানে কি, তোমার ইউজার নেম পাসওয়ার্ড আছে, মানে হচ্ছে এই যে তুমি ওই মেশিনটাকে, ওই সার্ভার মেশিন থেকে কোনো ফাইল ট্রান্সফার করতে, মানে ফাইল তুমি সেখানে ফাইল স্টোরও করতে পারো, সেখানে তোমার কোনো ফাইল রিট্রিভও করতে পারো, হোয়াট এভার মে বি দিয়ার থিং, তুমি করতে পারো, তোমার সেই অ্যাক্সেস আছে, ঠিক আছে। তাহলে এবার এক্ষেত্রে টেকনিক্যালি যদি আমরা জিনিসটাকে ভেবে দেখি, তাহলে কি ঘটছে ভেতরে, টেকনিক্যালি যদি জিনিসটাকে ভেবে দেখি, দেন উইল সি দ্যাট এখানে যে ট্রান্সপোর্ট লেয়ার, অবভিয়াসলি আমি তো কাজটা যখন করছি, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছ না কি বলো, কি বলছো? রূপা অন হোল্ড দেখাচ্ছে, কি হয়ে গেল? রূপাকে হোল্ড দেখাচ্ছে, দাঁড়া, রূপা তো আছে, রূপা তো আছে দেখাচ্ছে, হ্যাঁ আছে, কিন্তু ওর পাশে দেখাচ্ছে রূপা, মানে ওর অন হোল্ড।
কিছু বোধহয় ইয়ে করে ফেলেছে सर हूँ सर एक्चुअली वो सुरजीत कॉल किया था वो ज्वाइन नहीं हो पा रहा था इसीलिए वो ओ कॉल अटेंड की थी तो मैं हो गया। अच्छा अच्छा, तो सूर्यजीत कहाँ पे है? जान के उसका कि नेट नेट का प्रॉब्लम है, जान के नहीं कर पा रहा है, नेट का प्रॉब्लम है। उसको लिंक उसको ज्वाइन कैसे करना है समझ में नहीं आ रहा था, लिंक नहीं मिल रहा था, वही बता है कि वो बोल शायद दो आ जाएगा अभी 2 मिनट। हाँ हाँ सर। सूर्यजीत, तो सूर्यजीत हाँ जॉइन कर दिया सूर्यजीत। सूर्यजीत তুই চলে এসেছিস তাই তো? আচ্ছা ওকে, তাহলে যেটা বলছিলাম, হ্যাঁ স্যার এক্ষুনি এলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই প্রথম দিনটা একটু অসুবিধা হবে, তারপরে এটা বেশ ইজি হয়ে যাবে দেখবি। এবং আমি তো দেখছি ব্যান্ডউইথ এটা কম লাগছে যতদূর আমার মনে হচ্ছে, মানে কোনো আমার কাছে কোনো লিগাল ইয়ে নেই, মানে কোনো, কিন্তু আমার মনে হচ্ছে এখানে ব্যান্ডউইথটা একটু কম লাগে। হ্যাঁ, তাই জন্য ওই যে সুপ্রীতি বলছিল না যে কাটে না এ করে না, এটা একটা কারণ হতে পারে। যাই হোক, মানে ভালো, যত টেকনোলজি শিখে রাখবি, যত আজকালকার মানে এখন তো এইগুলো নিয়েই খেতে হবে মার্কেটে। সফটওয়্যার কোম্পানিতে, আইটি কোম্পানিতে চাকরি করতে গেলে এগুলো তো মাস্ট। যাই হোক, তো যেটা বলছিলাম যে টেকনিক্যালি যদি আমি অ্যাক্টিভিটাকে তাহলে দেখি, তাহলে মানে আমি যদি অ্যাপ্লিকেশন ওয়াইজ এফটিপি কে দেখি, তাহলে অ্যাপ্লিকেশন ওয়াইজ কি করছে, ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভার মেশিন অথবা সার্ভার থেকে ক্লায়েন্ট মেশিনে ফাইল এক্সচেঞ্জ করার জন্য এফটিপি ইউজ হয়। বাকি কথা এক্ষেত্রে যেটা থাকে সেটা হলো এফটিপির একটা তোমার ক্লায়েন্ট প্রোগ্রাম থাকে ক্লায়েন্ট মেশিনে, সার্ভার প্রোগ্রাম থাকে সার্ভার মেশিনে। এবার ধরা যাক তুমি বললে যে আমি এফটিপি ক্লায়েন্ট এবং সার্ভার উভয় আমার মেশিনটা দুরকম ভাবে ইউজ করবো, করবে কোনো অসুবিধা নেই, তাহলে ক্লায়েন্ট প্রোগ্রামটাও ইনস্টল থাকবে, সার্ভার প্রোগ্রামটা ইনস্টল থাকবে তোমার মেশিনে। কেউ যখন তোমার সঙ্গে কমিউনিকেট করছে, মেবি সে ক্লায়েন্ট, তোমার ক্লায়েন্ট হিসেবে কমিউনিকেট করছে, তখন তুমি সার্ভার। আবার ধরা যাক যে তুমি কোনো সার্ভারের সঙ্গে কমিউনিকেট করছো, তখন তুমি ক্লায়েন্ট। তো অ্যাজ পার দ্যাট তোমার কানেকশন শুড বি ক্রিয়েটেড, এবং তুমি মানে তুমি সেভাবে জিনিসটাকে ইয়ে করবে, অ্যাপ্লাই করবে আর কি, অ্যাপ্লিকেশন সেভাবে তোমার জিনিসটা ঘটবে। কিন্তু যেটা বেসিক জিনিস, মানে যে টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা জানি যে যা কিছু ঘটছে সবই এসআই লেয়ারের থ্রু দিয়ে ঘটছে, তাহলে অবভিয়াসলি আমার এখানে এফটিপি তো অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করছে। এফটিপি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। এফটিপি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল, মানে কি বলছে আচ্ছা যাই হোক, তো এফটিপি যেহেতু একটা অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল, অবভিয়াসলি এর তো আদার্স যে লেয়ার গুলো, সেই আদার্স লেয়ারের কিছু সাপোর্ট দরকার। মানে ধরা যাক যে তোমার স্টার্টিং ফ্রম ফিজিক্যাল লেয়ার, দেন ডেটা লিঙ্ক লেয়ার, তোমার ফিজিক্যাল লেয়ার তো আলটিমেটলি বিট আর বাইট ট্রান্সফার হয়, তার মানে তোমার ফাইলটা আলটিমেটলি যখন ফিজিক্যাল লেয়ারে যাচ্ছে বিট আর বাইট ফর্মে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি। ডেটা লিঙ্ক লেয়ারে কি হয়, ডেটা লিঙ্ক লেয়ারে আমি জানি যে ইথারনেট অ্যাক্সেস হয়, ইথারনেট কানেকশনটাকে অ্যাক্সেস করে, মানে আলটিমেটলি তোমার ওই ম্যাক অ্যাড্রেসকে অ্যাক্সেস করে, হেন তেন এইসব ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে। এবার তারপরে কি আসছে নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ারে কে বসে আছে দাদা, আইপি বসে আছে, আইপি হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের দাদা, সে বসে আছে। তাহলে আইপি কি করছে, আইপি দুটো মেশিনের আইপি অ্যাড্রেসকে নিয়ে কাজকর্ম করছে, দুটো মেশিনকে আইডেন্টিফাই করছে আর হ্যালো করে, মানে তোমার ক্লায়েন্ট মেশিনকে এবং সার্ভার মেশিনকে, তোমাকে এবং তোমার সার্ভারকে, বা তুমি যদি সার্ভার হও তুমি সার্ভারকে এবং তোমার ক্লায়েন্টকে আইডেন্টিফাই করছে। তারপরে নেক্সট যে লেয়ারটা সেটাই হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, সেইখানে কে বসে আছে, তার দাদা হচ্ছে টিসিপি বসে আছে। টিসিপি আমাকে কি প্রোভাইড করে, আমি জানি যে টিসিপি আমাকে রিলায়েবল সার্ভিস প্রোভাইড করে। টিসিপি আমাকে ট্রান্সপোর্ট লেয়ারে বসে থেকে সে আমাকে রিলায়েবল সার্ভিস প্রোভাইড করে, তাহলে সেই কাজটি টিসিপি করছে ফাইল ট্রান্সফার প্রোটোকলের জন্য, এফটিপির জন্য। এফটিপিতে তুমি তো ফাইল ট্রান্সফার করছো অ্যাপ্লিকেশন লেয়ারে বসে, তুমি তো এত ভেতরের ডিটেলস জানো না, তাহলে ভেতরে তোমার জন্য কাজ করছে টিসিপি। যখন তোমার জন্য টিসিপি কাজ করছে, টিসিপি তোমার জন্য দুহাত বানিয়ে দিয়েছে, দুই হাত দিয়ে কাজ করছে, একটা হাত ও কন্ট্রোল কানেকশন করছে আর একটা হাতে ও ডেটা কানেকশন করছে। কন্ট্রোল কানেকশনে কি করছে, কন্ট্রোল কানেকশনে ও তোমার অথরাইজেশন, তোমার সিকিউরিটি, এগুলোকে ভেরিফাই করছে। অথরাইজেশন মানে তুমি তোমাকে ধরো যদি তুমি সার্ভার হও, তাহলে তোমাকে যে অ্যাক্সেস করছে সে তোমার অথরাইজড ইউজার কিনা সেটা চেক করছে। অথবা তুমি যদি ক্লায়েন্ট হও, তুমি যে সার্ভারকে অ্যাক্সেস করছো, তুমি সেই সার্ভারের অথরাইজড ক্লায়েন্ট কিনা, তোমার সেই অ্যাক্সেস আছে কিনা, বা অ্যাক্সেস থাকলে কোন পোর্শনটায় আছে, কোন ফাইলগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারো, কোনটাকে পারো না, তো সেই সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল কানেকশন কন্ট্রোল করছে। ওকে, এবং এখানে কন্ট্রোল কানেকশন টিসিপি যে পোর্টটা ইউজ করছে সেই পোর্টটা হচ্ছে পোর্ট নাম্বার 21, which is very important, পোর্ট নাম্বার 21। ওকে, এট দ্য সেম টাইম টিসিপি তার আরেকটি হাত দিয়ে ডেটা কানেকশনকে কন্ট্রোল করছে। ডেটা কানেকশন মানে কি, যেখানে তোমার অ্যাকচুয়াল ফাইলটা ট্রান্সফার হচ্ছে, সেটা হচ্ছে ডেটা কানেকশন, এবং এর পোর্ট নাম্বারটা কত, এর পোর্ট নাম্বারটা হচ্ছে 20। সো দ্যাটস অল অ্যাবাউট এফটিপি। এইটুকু বুঝলেই এফটিপি সম্পর্কে এনাফ। This picture
picture is saying nothing basically. It's saying that only that the control connection এবং data connection, control connection and data connection, only two types of connections are created. এই দুটো কানেকশন দুটো পোর্ট নম্বরে কাজ করে, একটা 21 একটা 20। FTP দিয়ে আমরা এর থ্রু দিয়ে একটা মেশিন থেকে একটা মেশিনে ফাইলকে ট্রান্সফার করতে পারি। এই হচ্ছে মোদ্দা গল্প অ্যাবাউট ফাইল ট্রান্সফার করা। ঠিক আছে, বাদ বাকি এখানে যা আছে ওই FTP একটা সেশন ক্রিয়েট করে, অবভিয়াসলি সেশন তো ক্রিয়েট করবেই। তুমি জানো যে ওয়েবসাইট লেয়ারে তুমি যখন ফিজিক্যাল ডেটা, আমি বললাম ফিজিক্যাল ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, তারপরে তো সেশন আসছে। সেশন যখন আসছে সেশনে তো সেশন ক্রিয়েট হবেই। ঠিক আছে, সো in that way it is going. So that is about FTP. এবার আমি FTP এর দু একটা ভেরিয়েশন নিয়ে কথা বলবো। FTP এর দু একটা ভেরিয়েশন মানে FTP এর দু একটা মডিফাইড ভার্সন তুমি বলতে পারো। FTP এর দু একটা মডিফাইড ভার্সন, আপলিফট ভার্সন, এটা আমরা বলতে পারো। একটা ভার্সনের নাম হচ্ছে TFTP, ট্রিভিয়াল FTP। TFTP ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই TFTP-টা বেসিক্যালি মানে খুব যদি তুমি ভালো করে ভাবো তাহলে এই TFTP আর FTP মানে FTP আর TFTP এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে TCP আর UDP এর মতো। আবারও বলছি, FTP আর TFTP এর ডিফারেন্সটা হচ্ছে ঠিক TCP আর UDP এর মতো। কিরকম? TCP তে কি ছিল? TCP তে আমি বলেছিলাম it's a reliable, it provides us a reliable connection, right? TCP তে আমরা reliable connection পাই। কেন? কারণ ওর বিভিন্ন মেকানিজম আছে, এরর ডিটেকশন কারেকশন করে, ও সেই তোমার মনে আছে সেই তোমার সেই হয় তোমার অ্যাকনোলেজমেন্ট এন্ড অল দ্যাট, হেন তেন এইসব গল্প আমরা সেই পড়েছিলাম TCP তে। তো TCP সেইভাবে কি করে, আমাকে একটা রিলায়েবল কানেকশন প্রোভাইড করে। মানে TCP খুব একজন মানে বেশ মানে একটা মানে বেশ মানে কমপ্লিট প্যাকেজ, মানে বলতে পারো TCP ইটস আ ভেরি কমপ্লিট প্যাকেজ। বাট এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ডিসঅ্যাডভান্টেজ? যেহেতু ওকে অনেক কাজ একসঙ্গে করতে হয়, সো ইটস স্লো, ইটস লিটল বিট স্লো, তাই তো? সেই জন্যই তো TCP এর সঙ্গে আমরা IP কে ইউজ করি যে টু মেক ইট ফাস্টার, রিলায়েবিলিটি এবং ফাস্টারনেস দুটোই পাওয়ার জন্য। IP ফাস্টার আর TCP হচ্ছে রিলায়েবল কানেকশন প্রোভাইড করে, তাই আমরা TCP এবং IP কে সবসময় একসঙ্গে ইউজ করি। ঠিক আছে, যাই হোক, তাহলে যেহেতু FTP তে TCP কাজ করছে, যেহেতু FTP এর সঙ্গে TCP পেয়ার্ড, FTP এর সঙ্গে যেহেতু TCP কাজ করছে, তাই জন্য FTP খুব রিলায়েবল, ইটস রিলায়েবল। কিন্তু ঘটনা হচ্ছে যে FTP একটু স্লো। তো সেই কারণে আমরা TFTP বলে আরেকটি প্রোটোকল তৈরি করলাম, যেটার নাম হচ্ছে ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলটির কাজ যেটা, সেটা হলো যে এটা খুব ফাস্ট কাজ করে, এটা খুব ফাস্ট কাজ করে। আর এর আরেকটি যেটা বিশেষ ডিফারেন্স ফ্রম FTP সেটা হলো এই যে এইখানে TFTP এর ক্ষেত্রে ট্রান্সপোর্ট লেয়ারে TCP নয়, UDP ওকে সাপোর্ট দেয়। আমরা জানি যে UDP হচ্ছে একটা ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। আমরা জানি যে UDP হচ্ছে একটা ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল, লাইক TCP UDP একটা ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। সুতরাং এইখানে মানে TFTP এর ক্ষেত্রে ট্রান্সপোর্ট লেয়ারে TCP নয়, ওকে UDP সাপোর্ট দেয়। আর যেহেতু ওকে UDP সাপোর্টটা দেয়, সেই জন্য ইটস অলসো লিটল ফাস্টার, ইটস নট লাইক দ্যাট স্লো লাইক দ্যাট। বাট যেহেতু ওকে UDP সাপোর্ট দেয়, এটা অতটা রিলায়েবল নয়। তো সেই জন্য আমি প্রথমে বলেছিলাম ঠিক ডিফারেন্সটা হচ্ছে TCP আর UDP এর মতন। FTP আর TFTP ডিফারেন্স হচ্ছে TCP আর UDP এর মতন। এবং তুমি দেখো FTP এর ক্ষেত্রে TCP কাজ করে, TFTP এর ক্ষেত্রে UDP কাজ করে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে TFTP এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এটার পোর্ট নাম্বার হচ্ছে 69। যেমন FTP এর ক্ষেত্রে 20 আর 21 পোর্ট ইউজ হয়, আর তোমার এর ক্ষেত্রে TFTP এর ক্ষেত্রে ইউজ হবে পোর্ট নাম্বার 69। ঠিক আছে, 69 মানে ওর অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে 69। ঠিক আছে, মানে তুমি যদি তোমার সঙ্গে আমি যদি TFTP তে কমিউনিকেট করি, তোমার মেশিনের পোর্ট নাম্বার 69 আর আমার মেশিনের পোর্ট নাম্বার 69 কমিউনিকেট করবে। দ্যাট ইজ দ্য রুল। ঠিক আছে, আর এই যে পোর্ট নাম্বারগুলো, এই পোর্ট নাম্বারগুলো কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, ইউনিভার্সালি সেম। পৃথিবীতে যত TFTP মেশিন থাকবে, মানে যত মেশিন TFTP প্রোটোকলে কমিউনিকেট করবে, তারা কিন্তু পোর্ট নাম্বার 69 ই কমিউনিকেট করবে। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি TFTP ইজ একটা ছোট কনসেপ্ট, জাস্ট এইটুকুই মাথায় রাখতে হবে, আর বিশেষ কিছু মাথায় রাখার দরকার নেই। দ্যাট ইজ TFTP। ওকে, নেক্সট TFTP এর আরেকটা ছোট্ট ভ্যারিয়েশন আছে, যেটা আরো খুব সোজা, সেটার নাম হচ্ছে অ্যানোনিমাস FTP। অ্যানোনিমাস FTP তোমরা হয়তো এগুলো কেউ জানো। অ্যানোনিমাস FTP কি? অ্যানোনিমাস FTP হচ্ছে যেখানে আমার কোনো ইউজার নেম, পাসওয়ার্ড এসব কিছু লাগছে না। আমি ফাইল ট্রান্সফার করব বা ফাইলকে অ্যাক্সেস করব, এক্ষেত্রে আমার কোনো ইউজার নেম পাসওয়ার্ড লাগছে না। FTP এর ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড লাগছিল সিকিউরিটি পরিষ্কার কারণে, এইসব কারণে। অ্যানোনিমাস FTP এর ক্ষেত্রে ওটা লাগছে না। মানে এই ধরনের সেরকম ধরনের ফাইলই আমি অ্যানোনিমাস FTP দিয়ে ট্রান্সফার করবো বা রিট্রিভ করবো, যে ধরনের ফাইলগুলো
মানে পাবলিক ফাইল, মানে কেউ পেয়ে গেলে কিছু এসে যায় না, ঠিক আছে। সো দ্যাট ইজ অ্যানোনিমাস এফটিপি। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেইটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট সেট করা থাকে ইউজার নেম অ্যানোনিমাস বলেই, তুমি অ্যানোনিমাস বলেই লিখবে ইউজার নেমটা, আর পাসওয়ার্ডটা গেস্ট, বাই ডিফল্ট পাসওয়ার্ডটা গেস্ট। এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে তুমি এরকম অ্যানোনিমাস এফটিপি দিয়ে তুমি ফাইল ট্রান্সফার করতে পারো, এটা আছে অনেক ওয়েবসাইটে এরকম প্রভিশন থাকে যেখানে অ্যানোনিমাস এফটিপি দিয়ে তুমি ফাইল ট্রান্সফার করতে পারো। নর্মাল ফাইল মানে যে ফাইলগুলো কেউ পেয়ে গেলে কিছু এসে যায় না, সেরকম ধরনের ফাইল। অবভিয়াসলি ফাইল যদি খুব সিকিউর হয় তুমি নিশ্চয়ই অ্যানোনিমাস এফটিপি দিয়ে সবার জন্য খুলে রেখে দেবে না, সেই ফাইলটাকে তুমি এফটিপি দিয়েই প্রোটেক্ট করবে। আর যদি ফাইলগুলো খুব হিউজ হয়, নাম্বার অফ ফাইল যদি খুব হিউজ হয় অথচ অতটা ইম্পর্টেন্ট না হয়, সেক্ষেত্রে তুমি টিএফটিপি ইউজ করবে। এফটিপি ইউজ করবে যদি ফাইল তোমার খুব বেশি হিউজ না হয় অথচ খুব ইম্পর্টেন্ট হয়, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস এন্ড অল দ্যাট, তুমি এফটিপি ইউজ করবে। তুমি টিএফটিপি ইউজ করবে যদি ফাইলস গুলো অতটা ইম্পর্টেন্ট কিছু না হয় অথচ হিউজ নাম্বার অফ ফাইলস। স্পেশালি টিএফটিপি ইউজ করা হয় কোন ক্ষেত্রে জানো তো? টিএফটিপি ইউজ করা হয় হচ্ছে আমরা যখন রিমোট লগইন করি, ফ্রম আ ক্লায়েন্ট মেশিন টু আ সার্ভার মেশিন। ধরা যাক যে আমি আমার মেশিনটা ধরো এটা আমার হচ্ছে একটা এটা ধরো আমার একটা টার্মিনাল জাস্ট, ধরো এটা আমার একটা টার্মিনাল, আমার সার্ভারটা হয়তো অন্য কোথাও আছে। তাহলে অ্যাকচুয়ালি আমি কি করবো, আমি ওই সার্ভারটা বুট হলে তবেই আমি ওই সার্ভার থেকে আমার মেশিনটা বুট হবে, সার্ভার বুট হলে আমার মেশিনটা বুট হবে। আমার মেশিনে নিজস্ব কোনো কোনো প্রসেসর বা এরকম ধরনের কিছু নেই, মেমোরি নেই, ঠিক আছে। অনেকটা ওই তোমার ওই ওইগুলোর মতন, ওই রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমের যে নোটগুলো, ওই রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমের নোটগুলো অনেকটা ওই রকম, ঠিক আছে। ওইখানে ওদের নিজস্ব বিশেষ কিছু থাকে না, ওরা সার্ভারের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। ওই সার্ভার থেকেই হয়তো রিমোটলি ওদেরকে লগ ইন করতে হয়, হেন তেন। তো সেক্ষেত্রে আমরা ওই টিএফটিপি ইউজ করতে পারি, কারণ সেক্ষেত্রে ওই সার্ভারের সঙ্গে ওই নোটগুলো হিউজ ডেটা, হিউজ ফাইল ট্রানজাকশন হয়, হিউজ ফাইল। তুমি বুঝতেই পারছো একটা অপারেটিং সিস্টেমের মধ্যে হিউজ নাম্বার অফ ফাইলস, একটা অপারেটিং সিস্টেমের মধ্যে there will be crores of files। সো সেই crores of files যখন ট্রান্সফার করাতে হয়, তা মানে করাতে হয়, তো তখন আমার ফাস্টারনেসটা খুব জরুরি। তো সেক্ষেত্রে আমাদের এই টিএফটিপি আমরা ইউজ করতে পারি। এবং এক্ষেত্রে যদি তুমি ধরো যে একটা দুটো ফাইল মিসিং হলো মানে তোমাকে এরর মেসেজ দেবে, তুমি আবার চেষ্টা করবে, এর বেশি তো কিছু হবে না। তো সেই কারণে টিএফটিপি এই ক্ষেত্রে ইউজ করা হয়। আর অ্যানোনিমাস এফটিপি ইউজ করা হয় যেক্ষেত্রে তুমি মনে করছো যে হ্যাঁ, যে আমার একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনের সাইটে বিভিন্ন ফাইলের মধ্যে আমি ডিসক্লোজ করে রেখেছি যে আমার এই বছরে কত প্রফিট হয়েছে, কত লস হয়েছে, আমাকে যেটা ম্যান্ডেটরি ডিসক্লোজ আমাকে করতে হয় সেই জিনিসগুলো। তাহলে সেক্ষেত্রে সেগুলো যে কেউ লোক ঢুকে অ্যানোনিমাস এফটিপি দিয়ে তারা দেখতে পারে, তারা স্টোর করতে পারে তাদের কাছে। তো ম্যান্ডেটরি ডিসক্লোজারের জন্য যে ফাইলগুলো থাকে আর কি বিভিন্ন অর্গানাইজেশনের জন্য, সেগুলো আমি অ্যানোনিমাস এফটিপি দিয়ে করতে পারি। তো এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন দিস থ্রি টাইপস অফ এফটিপি। তো এর মধ্যে মেইনলি হচ্ছে তোমার এফটিপি এবং টিএফটিপি, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এবং অ্যানোনিমাস এফটিপি অনেক সময় জিজ্ঞাসা করে হোয়াট ইজ অ্যানোনিমাস এফটিপি, হোয়াই ইট ইজ ইউজ। তো সেক্ষেত্রে তোমাকে এটা বলতে হবে যে অ্যানোনিমাস এফটিপি ইউজ হয় তোমার সেরকম ধরনের ক্ষেত্রে যেখানে পাবলিক অ্যাক্সেস থাকে। সেই পাবলিক অ্যাক্সেস পাবলিক মানে ফাইলগুলো যখন পাবলিক অ্যাক্সেসের জন্য তখনই অ্যানোনিমাস এফটিপি ইউজ করা হয়, ঠিক আছে। এছাড়া আর কিছু না, দিস ইজ দ্য বেসিক থিং। এবং অ্যানোনিমাস এফটিপিতে একটা ইউজারের অ্যাক্সেস খুবই লিমিটেড, তুমি বুঝতেই পারছো। একটা ইউজার গিয়ে সমস্ত ফাইলকে তো অ্যাক্সেস করে ফেলতে পারবে না, অনলি সেই ফাইলগুলোকেই অ্যাক্সেস করতে পারবে যে ফাইলগুলো মধ্যে বিশেষ কিছু মানে যেগুলো অ্যাক্সেসের জন্য রাখা হয়েছে আর কি, অনলি সেগুলো ঠিক পারবে। এই গেল হচ্ছে এফটিপি, এটা হচ্ছে এফটিপির ব্যাপার। এই তিনটেই এফটিপি হচ্ছে মোটামুটি ভ্যারিয়েশন, এই তিনটে একটু মাথায় রাখতে হবে, পোর্ট নাম্বারগুলো মনে রাখবে। দিস ইজ অ্যাবাউট এফটিপি। নাও এরপরে যে প্রোটোকলটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। একটু বলে রাখি, এই এফটিপি কে আমি বলেছিলাম এফটিপি কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, ঠিক আছে। বাট নেক্সট যে প্রোটোকলটা নিয়ে আমরা কথা বলছি, দিস এআরপি প্রোটোকল, ইটস নট অ্যান অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, ইটস আ নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল অ্যাকচুয়ালি। ARP is a network layer protocol. It is a network layer protocol with IP. Network layer protocol মানে IP এর সঙ্গে এটা ইউজ হয়, IP এর সঙ্গে ARP থাকে, ঠিক আছে। IP যে লেয়ারে থাকে নেটওয়ার্ক লেয়ার, সেখানে ARP থাকে। তো ARP কি? অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। The job of the ARP is to give you the MAC address against a given IP address. The job of the ARP protocol is to return you the MAC address against a given IP address. ঠিক আছে। সাপোজ ধরা যাক we are connected in a network. Suppose we all are connected in a network. Now suppose somehow my machine wants to know the MAC address of your machine. Obviously জানতে হবে, কেন? কারণ এই ডেটা লিংক লেয়ারে আমরা বলেছিলাম ডেটা লিংক লেয়ার ইথারনেটকে অ্যাক্সেস করে।
ডেটা লিঙ্ক লেয়ার ইথারনেট অ্যাক্সেস করে, ইথারনেট অ্যাক্সেস করার সময় ম্যাক অ্যাড্রেস দরকার হয়। তাহলে তোমার মেশিন আমার মেশিন কমিউনিকেট করার সময় আমাদের মানে আমাদের মেশিন তাদের নিজেদের ম্যাক অ্যাড্রেস এক্সচেঞ্জ করতেই পারে, তার ম্যাক অ্যাড্রেস জানার দরকার হতেই পারে। তাহলে সেরকম যদি কোনো সিচুয়েশন হয় যেখানে আমার মেশিনটা তোমার মেশিনের ম্যাক অ্যাড্রেসকে জানতে চায়, তাহলে সেক্ষেত্রে আমার মেশিন থেকে একটা এআরপি প্রোটোকল ফায়ার করা হবে, একটা এআরপি প্রোটোকল, একটা এআরপি রিকোয়েস্ট জেনারেট হবে, একটা এআরপি রিকোয়েস্ট জেনারেট হবে। ঠিক আছে, এখানেও কিন্তু এই ক্লায়েন্ট সার্ভার একটা কনসেপ্ট থাকে, এআরপি ক্লায়েন্ট প্রোগ্রাম, এআরপি সার্ভার প্রোগ্রাম। তো সাপোজ আমার মেশিনে এআরপি ক্লায়েন্ট প্রোগ্রামটা, আমার মেশিনের যে এআরপি ক্লায়েন্ট প্রোগ্রামটা সেটা তোমার মেশিনের বা আমাদের নেটওয়ার্কে যদি কোনো এআরপি সার্ভার থাকে, সেই এআরপি সার্ভারকে রিকোয়েস্ট করবে যে একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেস দিয়ে, সাপোজ সেটা তোমার আইপি অ্যাড্রেস, তোমার আইপি অ্যাড্রেস দিয়ে যে এই আইপি অ্যাড্রেসের এগেইনস্টে ম্যাক অ্যাড্রেসটা কি, এই আইপি অ্যাড্রেসের এগেইনস্টে ম্যাক অ্যাড্রেসটা কি। তখন ওই এআরপি সার্ভার সেই রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি কি করে, অনেক সময় সবার কাছে পাঠিয়ে দেয়, অথবা যদি ওর কাছে লিস্টিংটা থাকে সেই লিস্টিং থেকে ওর এগেইনস্ট ওই যে আইপি অ্যাড্রেস তার এগেইনস্টে যে ম্যাক অ্যাড্রেসটা সেটা যে রিকোয়েস্ট করলো যে ক্লায়েন্ট মেশিন তাকে রিটার্ন করে। তাহলে এইভাবে এআরপি কাজ করে বেসিক্যালি। ঠিক আছে, এই ছবিটা ছোট্ট করে একটা ছবি এখানে বলা আছে, ওখানে অনেক গল্প বলা আছে, সেগুলো পড়লেই বুঝতে পারবে। বিশেষ মানে জাস্ট মুদ্রা গল্পটা তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে দেখো এই ছবিতে যে এটা একটা হোস্ট মেশিন, সেই হোস্ট মেশিন রিকোয়েস্ট করছে যে দ্য ম্যাক অ্যাড্রেস অফ এই আইপিটা, একটা আইপি এখানে বলা আছে 34.40.21.20। এই যে 34.40.21.20 এই যে আইপিটা, তার এগেইনস্টে যে ম্যাক অ্যাড্রেসটা সেটা এই হোস্ট মেশিন জানতে চায়। তাহলে সেই রিকোয়েস্টটা কোথায় যাবে, সেই রিকোয়েস্টটা যদি এখানে কোনো এআরপি সার্ভার না থাকে, যদি সিস্টেমে কোনো এআরপি সার্ভার না থাকে, তাহলে রিকোয়েস্টটা বেসিক্যালি সব মেশিনের কাছে যাবে, এই নেটওয়ার্কে কানেক্টেড সব মেশিনের কাছে যাবে, প্রত্যেকটা মেশিনের কাছে যাবে এবং গিয়ে চেক করবে যে এই আইপিটা ওই আইপি কিনা, মানে ওই মেশিনের আইপি কিনা। অবভিয়াসলি ওই মেশিন বলবে না এটা আমার আইপি নয়, তাহলে হবে না। যে মেশিনের আইপি ওইটা, সেই মেশিন তখন তার ম্যাক অ্যাড্রেসটা রিটার্ন করবে। এটা একটা কনসেপ্ট। আদারওয়াইজ যেটা হতে পারে যে এআরপি ক্লায়েন্ট এবং এআরপি সার্ভার প্রোগ্রাম রান করছে, প্রত্যেকটা মেশিনে এআরপি ক্লায়েন্ট ইনস্টল আছে আর একটা এআরপি সার্ভার আছে নেটওয়ার্কে, প্রত্যেকটা মেশিনে এআরপি ক্লায়েন্ট ইনস্টল আছে আর একটা সার্ভার আছে নেটওয়ার্কে, মানে এআরপি সার্ভার। অবভিয়াসলি এখানে যখন সার্ভারগুলোর কথা বলছি, এই সার্ভারগুলো মানে হচ্ছে একটা করে প্রোগ্রাম, এআরপি ক্লায়েন্ট প্রোগ্রাম, এআরপি সার্ভার প্রোগ্রাম। সো এই হোস্ট মেশিন যে কোনো হোস্ট মেশিন, সেই যখন কোনো একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেস দিয়ে রিকোয়েস্ট জেনারেট করছে, যদি সেখানে এআরপি সার্ভার থাকে, তাহলে সেই রিকোয়েস্ট এআরপি সার্ভারের কাছে যাবে, সার্ভারের কাছে লিস্টিং থাকবে, অবভিয়াসলি সেই লিস্টিং এর এগেইনস্টে ম্যাক অ্যাড্রেসটাকে রিটার্ন করবে। নাও এক্ষেত্রে একটি কথা বলার আছে, সেটা হলো এই যে হোয়াট উইল বি ইন কেস ইফ দি আইপি অ্যাড্রেস আর ডাইনামিক। আইপি অ্যাড্রেস যদি স্ট্যাটিক হয়, তাহলে এআরপি সার্ভারের কাছে লিস্টিং থাকবে, সেই লিস্টিং এর এগেইনস্টে কোন আইপি এগেইনস্টে কোন ম্যাক খুব সহজেই সেটা বলে দেওয়া যায়। কিন্তু যদি আইপি ডাইনামিক হয়, মানে যদি প্রত্যেকটা হোস্ট মেশিনের আইপি চেঞ্জ হতে থাকে আফটার সাম টাইম, যেটা হয় জেনারেলি, বিশেষ করে মোবাইল নেটওয়ার্কে যেটা হয়, ঠিক আছে, এই মোবাইল নেটওয়ার্কে কিন্তু প্রতি মুহূর্তে হয়তো আইপি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তখন কি হবে? তখন তো এই একটা এআরপি সার্ভার থেকে খুব একটা কাজ দেবে না। তো তখন কিন্তু কনসেপ্টটা হচ্ছে ওই প্রত্যেকটা, মানে বেটার হচ্ছে প্রত্যেকটা হোস্টের কাছে রিকোয়েস্ট পাঠানো যে সেই মুহূর্তে ওই কোন মেশিনের আইপি ওই, ঠিক আছে। তো মানে ঠিক এই ছবিতে যেটা দেখানো হয়েছে, প্রত্যেকটা হোস্টের কাছে রিকোয়েস্টটা যাবে, যে হোস্টের আইপি অ্যাড্রেস ওইটা, সেই হোস্ট তার ম্যাকটাকে রিটার্ন করবে। তাহলে সেক্ষেত্রে এইরকম কন্ডিশনে প্রত্যেকটা মেশিনের মধ্যেই কিন্তু এআরপি ক্লায়েন্ট এবং এআরপি সার্ভার প্রোগ্রাম ইনস্টল থাকতে হবে, ঠিক আছে। তাহলে দুটো কনসেপ্ট হলো, একটা হচ্ছে ডেডিকেটেডলি একটা এআরপি সার্ভার থাকবে, আর একটা হচ্ছে যে প্রত্যেকটা মেশিনের মধ্যে এআরপি ক্লায়েন্ট এবং এআরপি সার্ভার ইনস্টল থাকবে, ঠিক আছে। এই প্রত্যেকটা মেশিনের মধ্যে এআরপি ক্লায়েন্ট, এআরপি সার্ভার ইনস্টল থাকবে কোন ক্ষেত্রে? ইফ the scenario is it's a dynamic IP address, ঠিক আছে। So that is ARP, address resolution protocol, okay, that is about ARP. Now এই ARP একটা রিভার্স মেকানিজম আছে, এই ARP এর একটা রিভার্স মেকানিজম আছে, সেই রিভার্স মেকানিজমটার নাম হচ্ছে RARP, রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। সেও কিন্তু নেটওয়ার্ক লেয়ারই কাজ করে, এটার নাম হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, সেও কিন্তু নেটওয়ার্ক লেয়ারেরই একটি প্রোটোকল, ঠিক আছে। সে কি করে? সে জাস্ট রিভার্স কাজটি করে। ধরা যাক যে আমি আমার মেশিনের ম্যাক অ্যাড্রেস জানি, বা আমি কোনো একটি মেশিনের ম্যাক অ্যাড্রেস জানি। I want to know the IP address of that machine. I know the MAC address of the machine. I want to know the IP address of that machine. তো সেক্ষেত্রে ঠিক সিমিলার যেভাবে কাজ হলো এখানে, ঠিক সেভাবেই RARPও কাজ করবে, ওকে, RARPও কাজ করবে। তাহলে ARP কি করছে? এখানে দেখো একটা ছবি এখানে বলা আছে, ARP কি করছে? ARP তে কি হচ্ছে? আমি IP জানি, MAC কে পাবো,
আইপি জানি ম্যাক কে পাবো তাহলে এআরপি, আমি ম্যাক কে জানি আইপি কে পাবো তাহলে আরএআরপি। ঠিক আছে, আইপি থেকে ম্যাক পেতে গেলে এআরপি প্রোটোকল ফায়ার করা হবে, ম্যাক জানি আর আরএআরপি পেতে গেলে আইপি অ্যাড্রেস করব, আই মিন ম্যাক জানি আইপি পেতে গেলে আমি আরএআরপি ফায়ার করব। ঠিক আছে, এর সঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হলো এই যে এই যে এআরপি এবং আরএআরপি এই দুটো প্রোটোকল কিন্তু অ্যাকচুয়ালি IPv4 প্রোটোকল। আমরা জানি তো যে there are two versions of IP ভার্সন 4 এবং IP ভার্সন 6, দুটো IP ভার্সন আছে, একটা IP ভার্সন 4 এবং একটা IP ভার্সন 6। তাহলে এই যে এআরপি এবং আরএআরপি এরা কিন্তু IP ভার্সন 4 প্রোটোকল। IP ভার্সন 6 এ কিন্তু এদের অস্তিত্ব আর সেরকমভাবে নেই, IP ভার্সন 6 এ এদের অস্তিত্ব আর সেরকমভাবে নেই। কেন নেই? স্বভাবতই প্রশ্ন উঠবে যে কেন নেই, তাহলে কি এই কাজগুলো আর হয় না? অবভিয়াসলি কাজগুলো হয়, অবভিয়াসলি কাজগুলো হয়। সেই কাজগুলো মানে অন্য একটা প্রোটোকলের মধ্যে, অন্য একটি প্রোটোকলের মধ্যে তাকে ইনবিল্ড করে দেওয়া হয়েছে, অন্য একটি প্রোটোকলের মধ্যে তাকে পাঞ্চ করে দেওয়া হয়েছে। সো দ্যাট ইজ ইন দ্যাট ওয়ে আমরা যদি দেখি এই এই প্রোটোকলগুলো আইপি ভার্সন 4 এর প্রোটোকল, এআরপি এবং আরএআরপি এটা আইপি ভার্সন 4 এর প্রোটোকল, আইপি ভার্সন 6 এ কিন্তু এরা নেই। ঠিক আছে, আইপি ভার্সন 6 এ এই কাজগুলো অন্য প্রোটোকলের মধ্যে যেহেতু মার্জ করে দেওয়া হয়েছে, সেই জন্য ওখানে আলাদা করে এআরপি আরএআরপির অস্তিত্ব আমরা পাই না আইপি ভার্সন 6 এ। ঠিক আছে, তো সেই সব গল্পগুলো এখানে বলা আছে, একটু পড়লে আশা করি বুঝে যাবে, অসুবিধা কিছু নেই। কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয় হেন তেন, এই তোমার ডেটা লিঙ্ক লেয়ার এইসব গল্পগুলোই বলা আছে এখানে, নতুন কিছু আমি তো দেখছি না। এই যে এটা বলা আছে দেখেন, আইপি ভার্সন 6 which uses 128 bit address, ARP has been replaced by neighbor discovery protocol। একটা অন্য প্রোটোকল দিয়ে ওকে রিপ্লেস করা হয়েছে, সেই প্রোটোকলটার নাম কি? নেইবার ডিসকভারি প্রোটোকল। যদিও এই নেইবার ডিসকভারি প্রোটোকলটাও খুব একটা ইউজ হয় না, ঠিক আছে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট মানে এইভাবে ওগুলোকে রিপ্লেস করা হয়েছে। ঠিক আছে, কেন রিপ্লেস করা হচ্ছে? তার কারণ হচ্ছে শুধু এত প্রোটোকল একসঙ্গে মাথায় নিয়ে তো লাভ নেই, সিস্টেমে নিয়ে তো লাভ নেই। সেই প্রোটোকলগুলোকে অনেকগুলো প্রোটোকল, যেমন তোমার আগে নিক কার্ড আলাদা আসতো, এখন নিক কার্ড বোর্ডের মধ্যে ইনবিল্ট আসে। তো যেমন এরকম হার্ডওয়্যারের দিক থেকে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সেরকম এই সফটওয়্যারও অ্যাডভান্সমেন্ট হচ্ছে, নেটওয়ার্ক কমিউনিকেশন অ্যাডভান্সমেন্ট হচ্ছে। এই নেটওয়ার্ক কমিউনিকেশনের অ্যাডভান্টেজের একটা হচ্ছে এইটা যে আগে ইআরপি আরএআরপি আলাদা আলাদা ছিল, এখন আমরা মার্জ করে দিলাম সবাইকে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে এআরপি এবং আরএআরপির ব্যাপার। এখানে প্রক্সি আরপি বলে একটি কনসেপ্ট আছে। এই প্রক্সি আরপি কনসেপ্টটা কিছুই নয়, বেসিক্যালি এই প্রক্সি আরপিটা যেটা করে ওই তোমার ওই প্রক্সি সার্ভারের মতন, অ্যাকচুয়ালি প্রক্সি সার্ভারের মতন। ঠিক আছে, মানে তুমি যখন তুমি তোমার নিজস্ব নেটওয়ার্কের মধ্যে কোনো একটি মেশিনের আইপি কে জানতে চাইছো, ম্যাক কে জানতে চাইছো, এআরপি আরএআরপি ইউজ হচ্ছে। যখন তুমি আউটসাইড তোমার নেটওয়ার্কের কোনো মেশিনের, আউটসাইড তোমার নেটওয়ার্ক মানে যেটা তোমার ল্যানে নেই, যেটা তোমার ল্যানের বাইরে, সাপোজ তুমি ইন্টারনেট, সেটা ইন্টারনেটে আছে, রাউটারের থ্রু দিয়ে অ্যাক্সেস হবে। ওকে, সেক্ষেত্রে তুমি যদি কোনো মেশিনের আইপি বা ম্যাক কে জানতে চাও, সেক্ষেত্রে এই প্রক্সি আরপিটা কাম টু দ্য পিকচার, সেক্ষেত্রে এই প্রক্সি আরপি পিকচারে আসে, প্রক্সি আরপি কাজ করে সেক্ষেত্রে। ঠিক আছে, নরমালি তুমি তোমার নেটওয়ার্কের মধ্যে কোনো একটি মেশিনের আইপি জানো, ম্যাক কে জানতে চাও তো এআরপি, ম্যাক কে জানো, আইপি কে জানতে চাও তো আরএআরপি। কিন্তু যদি তুমি কোনো একটি মেশিন যেটা ইন্টারনেটে কানেক্টেড, অবভিয়াসলি সেখানে জানা দরকার হয়তো, সেখানে আমি যখন কোনো একটা মেশিন থেকে কোনো একটা মেশিন থেকে আমার নেটওয়ার্কে, ইন্টারনেটের বাইরে কোনো একটা মেশিনকে, মানে ইন্টারনেট থ্রু দিয়ে লিঙ্ক এরকম কোনো একটা মেশিনকে আমি যেটা পাঠাবো, তখন আমার কি হবে? আমার সেটা তো আমার নিজস্ব নেটওয়ার্ক নয়, আউটসাইড মাই নেটওয়ার্ক। তো সেক্ষেত্রে প্রক্সি আরপি কাজে আসে। ঠিক আছে, সেটা এখানে বলা আছে। এটা ওই আরএআরপি বলা আছে। এই যে এখানে লেখা আছে, দেখবে যে RARP is not being used in today's networks because we have much great featured protocols like Bootstrap protocol এবং DHCP Dynamic Host Configuration Protocol। DHCP টা আবার দেখবো আমরা পরে। DHCP হচ্ছে Dynamic Host Configuration Protocol, এই সব প্রোটোকলগুলো কাজ করে। ঠিক আছে, BOOTP হচ্ছে Bootstrap protocol, DHCP Dynamic Host Configuration Protocol, এই প্রোটোকলগুলো সব RARP কে রিপ্লেস করে দিয়েছে। ওকে, তো এভাবে কাজ হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা ডিফারেন্স বিটুইন এআরপি এবং আরএআরপি। ওই যা বললাম, খুব কমন, মানে খুব কমিনেন্ট ডিফারেন্স যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে এআরপি দিয়ে তোমার 32 বিট আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস পাওয়া যায়, আর যেটা 48 বিট, আর আরএআরপি দিয়ে 48 বিট ম্যাক অ্যাড্রেস থেকে 32 বিট আইপি অ্যাড্রেস পাওয়া যায়, এটা একটা। আর হচ্ছে ইন এআরপি ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস ইজ ইউজড, while in আরএআরপি ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস ইজ ইউজড। ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস মানে কি?
আমি তো ম্যাক অ্যাড্রেসটা পাই, তো আমি তো ম্যাক অ্যাড্রেসটা পাই, তাহলে ওই এয়ার ওই যে মানে এই যে যার এগেনস্টে মানে যে আইপির এগেনস্টে ম্যাকটা আমি চাইছি, সেই আইপিটা সেই ম্যাকটাকে পেতে গেলে আমাকে কি করতে হয়, ওই যে এআরপি প্যাকেটটা, ওই এআরপি প্যাকেটটা সবার কাছে পাঠাতে হয়, তাই জন্য এটাকে বলছে ব্রডকাস্ট। এবং সিমিলারলি আরএআরপির ক্ষেত্রেও তাই, আমি ম্যাককে পেতে, আমি আইপি কে পেতে চাই, আরএআরপির ক্ষেত্রে আইপি কে পেতে চাই, তাহলে ম্যাকটাকে সবাইকে ব্রডকাস্ট করতে হবে, সবার কাছে ম্যাকটা যেতে হবে, সবাই চেক করে দেখবে যে এটা কি আমার ম্যাক, এটা কি আমার ম্যাক, যার ম্যাক তখন সে তার আইপিটা রিটার্ন করবে। তো সেজন্যই বললো এই কথাটা। আর এখানে তোমাদের বোঝানোর মতন আর কিছু তো আমি দেখছি না, বাদ বাকিটা তুমি নিজেই বুঝে যাবে। হোস্ট অ্যান্ড রাউটার্স ইউজেস এআরপি ফর বাদ বাকিটা তুমি নিজেই বুঝে যাবে। বেসিক ডিফারেন্সটা হচ্ছে এইটা, পরে দেখো যদি কোনো অসুবিধা হয় আমাকে আবার বলবে, তো বলো। আচ্ছা, আরেকটা কনসেপ্ট হচ্ছে, মানে নামটাই শুধু আলাদা বেসিক্যালি, আরেকটা কনসেপ্ট হচ্ছে ইনভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। ঘাবড়ানোর কিছু নেই, ইনভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল নাথিং বাট আরএআরপি। ইনভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল নাথিং বাট আরএআরপি, নামটা আলাদা, ইনভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, ঠিক আছে, আরএআরপি। এমন ভাবে বলা হয়, অনেক সময় আমরা হেঁটে ফেলি, আরএআরপি বললেই হবে, ঠিক আছে। রিভার্স, ওই যে বললাম রিভার্স এআরপি হ্যাজ বিন রিপ্লেসড বাই বুটপি এন্ড আরএসসিপি, বাট ইনভার্স এআরপি ইজ সোললি ইউজড ফর ডিভাইস কনফিগারেশন। মানে কনসেপ্টটা কিন্তু একই, ইনভার্স এআরপি এবং আরএআরপি এক বলতে আমরা যেটা বলছি কনসেপ্টটা একই। ইনভার্স এআরপির ক্ষেত্রেও যা হয় মানে আরএআরপির ক্ষেত্রেও তাই হয়, কিন্তু ইনভার্স এআরপি এবং আরএআরপির ইউজেসটা আলাদা। ইউজেসটা আলাদা কিরকম, যে ইনভার্স এআরপি সোললি ইউজড হয় ফর ডিভাইস কনফিগারেশন, কোনো ডিভাইসকে কনফিগার করার জন্য ইনভার্স এআরপি ইউজ হয়, ঠিক আছে। এটা এটিএম এর কাজে লাগে, এটিএম নেটওয়ার্ক, অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড নেটওয়ার্ক, সেখানে ইনভার্স এআরপি কাজে লাগে, ঠিক আছে। তো সেই গল্পটা এখানে একটু বলা হয়েছে ইনভার্স এআরপি। তাহলে ইনভার্স এআরপি কি হয়, ইনভার্স এআরপি সোললি যেটা কাজে লাগে সেটা হচ্ছে ডিভাইস কনফিগারেশনের জন্য। কোন কি কাজ করে, কাজটা একই করে, ও কিন্তু আইপির এগেইনস্টে ম্যাককে রিটার্ন করে, ঠিক আরএআরপির মতন এও কিন্তু আইপির এগেইনস্টে ম্যাককে রিটার্ন করে, ঠিক আছে। এই যে দেখো, ইনস্টেড অফ ইউজিং লেয়ার 3 অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস টু ফাইন্ড ম্যাক অ্যাড্রেস, ইনভার্স এআরপি ইউজ ম্যাক অ্যাড্রেস টু ফাইন্ড আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস দিয়ে আইপি অ্যাড্রেসকেও ফাইন্ড করে, ঠিক আছে। তার মানে ইনভার্স এআরপি আর আরএআরপি কাজটা কিন্তু মোটামুটি একই হলো, কিন্তু ইউজেসটা আলাদা হলো। ইউজেসটা কি, এখানে ইন এআরপি ইজ জাস্ট ইনভার্স অফ ইনভার্স এআরপি ইজ জাস্ট ইনভার্স অফ এআরপি, রিভার্স এআরপি হ্যাজ বিন রিপ্লেসড বাই বুটপি এন্ড ডিএসসিপি, বাট ইনভার্স এআরপি কিন্তু রিপ্লেস হয়নি। ইনভার্স এআরপি সোললি ইউজ ফর ডিভাইস কনফিগারেশন, ইনভার্স এআরপিটা ডিভাইস কনফিগারেশনের জন্য ইউজ হয়। মানে ছবি দিয়ে সেটাকে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে, মানে তোমার ছবি টবি করে কিছু দরকার নেই, জাস্ট কি করা হয়েছে এখানে বলা হয়েছে যে দেখো এই রাউটারটা থেকে একটা ইনভার্স এআরপি রিকোয়েস্ট যাচ্ছে অন্যান্য রাউটারগুলোর কাছে, মানে প্রত্যেকটার কাছে যাচ্ছে। নেটওয়ার্কে আরো দুটো রাউটার আছে, মোট 3টে রাউটার আছে নেটওয়ার্কে, একটা রাউটার থেকে জেনারেট হয়েছে ইনভার্স এআরপি রিকোয়েস্ট, বাদ বাকিগুলোর কাছে যাচ্ছে। এবং যার এটা মানে আইপি মানে যার এটা ম্যাক অ্যাড্রেস, সে তখন রিপ্লাই করছে যে হ্যাঁ এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, ম্যাক থেকে ম্যাকের এগেইনস্টে রিপ্লাই করছে এটা আমার আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে ছবিটা বোঝানো হয়েছে, ঠিক আছে। এটা হলো ইনভার্স এআরপি। আচ্ছা, এই অবধি তো বুঝলাম, মানে বললাম। এবার একটু কথা বলি, এবার বলো যে মানে যতটুকু বললাম অসুবিধা তো কি হচ্ছে না হচ্ছে একটু বলো, কথা বলি, তারপরে পরেরটা বলছি। এই অবধি অসুবিধা কিছু আছে, শুনতে পাচ্ছ তো ঠিকঠাক? মুখে বলো। শুনতে পাচ্ছ তো সবাই যা বললাম যতটুকু? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। हाँ सर, हाँ सर। Okay, so up to this, do you have any confusion, any question up to this? Do you have any confusion? মানে FTP আমি অনেক কিছু বলেছি, FTP বলেছি, TFTP বলেছি, তারপরে কি বললাম, ARP বললাম, RARP বললাম, ইনভার্স ARP বললাম। আচ্ছা, ওইদিকে আবার অ্যানোনিমাস FTP বলেছি, FTP, TFTP, অ্যানোনিমাস FTP, এদিকে বলেছি এআরপি, আরএআরপি এবং ইনভার্স এআরপি। এই 6টা বস্তুর মধ্যে কোথাও কোনো কনফিউশন থাকলে বলো। পাতি জিনিস, একদমই মানে তোমার সোজা জিনিস, এগুলো জাস্ট একটু ডিসকাশন করে নেওয়া আমাদের, সেজন্য বলছি আমি। কিন্তু যদি স্টিল যদি তোমাদের কোনো ডাউট থাকে বলো, না তো আমরা তাহলে পরের টাইম মুভ করি। পরেরটায় আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো
এসএমটিপি, আমরা এসএমটিপি নিয়ে আলোচনা করব এরপরে। তো এসএমটিপি নিয়ে আমরা আলোচনা করব। এসএমটিপিটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপি ইটস নোন অ্যাজ সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এর কাজ কি? এর কাজ হচ্ছে টু সেন্ড অ্যান্ড রিসিভ মেলস। এর কাজ হচ্ছে টু সেন্ড অ্যান্ড রিসিভ মেলস with the help of two other protocols. Basically with the help of two other protocols, one is known as post office protocol POP, another is known as IMAP, that is known as internet message access protocol. একটার নাম হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল পপ, আর একটার নাম হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল IMAP। এই দুটো প্রোটোকলের সাহায্যে এসএমটিপি কাজ করে। এবং এসএমটিপি কি করে? এসএমটিপি মেল ট্রান্সফার করতে সাহায্য করে। এসএমটিপি একটা ইউজার থেকে আরেকটা ইউজারে মেল ট্রান্সফার করতে সাহায্য করে, দ্যাট ইজ এসএমটিপি। ঠিক আছে, এসএমটিপি পোর্ট নাম্বার কত? এসএমটিপি পোর্ট নাম্বার 25। এবং একে ট্রান্সপোর্ট লেয়ারে কোন প্রোটোকল হেল্প করে? একেও কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি প্রোটোকল হেল্প করে। SMTP is supported by TCP protocol at the transport layer and its port number is port number 25. ঠিক আছে, SMTP প্রোটোকলের ক্ষেত্রে আমরা যদি ছবিটা দেখি ফার্স্টে, আমার মনে হয় ছবিটা দেখলে বিশেষ ভালো হবে। এইটা হচ্ছে ছবিটা, এটা দেখো একটা ছবি। ছবিতে কি বলা হয়েছে? একটা সেন্ডার আছে, একটা রিসিভার আছে, দুজন আছে, একজন হচ্ছে সেন্ডার, একজন হচ্ছে রিসিভার। তাহলে সেন্ডার কি করছে? সেন্ডার মেল পাঠাবে কাকে? রিসিভারকে। ঠিক আছে, সেন্ডার যখন রিসিভারকে মেল পাঠাবে তাহলে সেন্ডার কি করছে? সেন্ডার ইউজার এজেন্টকে অ্যাক্সেস করছে। হোয়াট ইজ ইউজার এজেন্ট? হোয়াট ইজ ইউজার এজেন্ট? সাপোজ তুমি মেল পাঠাচ্ছ, জিমেল খুলছো, তুমি যে জিমেলটা খুলছো দ্যাটস ইউর ইউজার এজেন্ট। ওই যে জিমেল সফটওয়্যারটা, দ্যাটস ইউর ইউজার এজেন্ট। ঠিক আছে, মেল এজেন্ট, খুব প্রমিনেন্ট মেল এজেন্ট আরেকটা থাকে আমাদের, কি জানো? মাইক্রোসফট আউটলুক। মাইক্রোসফটের যে আউটলুক যে সফটওয়্যারটা, দ্যাটস আ মেল এজেন্ট। তুমি কিন্তু মাইক্রোসফট আউটলুকে তোমার নিজের জিমেল আইডিকে কনফিগার করে রাখতে পারো। তুমি তোমার যা মেল ঢুকবে জিমেলে সেটা মাইক্রোসফট আউটলুকের থ্রু দিয়ে তুমি দেখতে পারো। তুমি মাইক্রোসফট আউটলুকে জিমেলটাকে কম্পোজ করে, তোমার মেলটাকে কম্পোজ করে সেটাকে জিমেলের থ্রু দিয়ে সেন্ড করতে পারো। মাইক্রোসফট আউটলুক ইজ আ মেল এজেন্ট, উই কল ইট আ মেল এজেন্ট, MAIL, মেল এজেন্ট। মেল সেন্ড করার জন্য যে এজেন্ট, এটা হচ্ছে মাইক্রোসফট আউটলুক। এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল। যাই হোক, তো এখানে যেটা করা হচ্ছে সেটা এই যে তুমি যখন মেল সেন্ড করবে, হোয়াট ইউ উইল ডুইং, তুমি একটা ইউজার এজেন্টকে অ্যাক্সেস করছো। সেই ইউজার এজেন্টটা কে? সেই ইউজার এজেন্টটা হচ্ছে তোমার জিমেল আইডির যে অ্যাপ্লিকেশনটা সেইটা। ঠিক আছে, সেখানে তুমি মেলটাকে কম্পোজ করলে, কম্পোজ করার পরে কি করলে? তুমি সেন্ড করলে, মেলটাকে সেন্ড করলে। যখন তুমি মেলটাকে সেন্ড করলে, মেলটা কোথায় যাচ্ছে? মেলটা কিউতে গিয়ে জমা হচ্ছে। তোমার যে মেল এজেন্ট, সেই মেল এজেন্টের কিউতে গিয়ে জমা হচ্ছে। পরপর তুমি মেল করছো, পরপর কিউতে গিয়ে জমা হচ্ছে। কিউতে জমা হলো, সেখানে একটা একটা করে মেলটা প্রসেস হচ্ছে। প্রথম যে মেলটা কিউতে আছে, সে মেল ট্রান্সফার এজেন্টের থ্রু দিয়ে, মেল ট্রান্সফার এজেন্টটা কিন্তু হচ্ছে এই জিমেল সিস্টেমটা, তোমার ক্লায়েন্ট পোর্শনের যে জিমেল সিস্টেমটা। তাহলে মেল ট্রান্সফার এজেন্টের থ্রু দিয়ে ও সার্ভার পোর্শনের যে মেল ট্রান্সফার এজেন্ট তার সঙ্গে কমিউনিকেট করলো। ক্লায়েন্ট পোর্শনের যে মেল ট্রান্সফার এজেন্ট, সেটা সার্ভারের যে মেল ট্রান্সফার এজেন্ট তার সঙ্গে কমিউনিকেট করলো। এই যে কমিউনিকেশনটা করলো, এই কমিউনিকেশনটা তো হাওয়ায় হলো না, এই কমিউনিকেশনটা কিসে হলো? থ্রু দ্য টিসিপি কানেকশন। এই কমিউনিকেশনটাই কিন্তু মেনটেন করছে কে? টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। টিসিপি কমিউনিকেট করছে, টিসিপি কন্ট্রোল করছে। ঠিক আছে, তো টিসিপি কানেকশন এস্টাবলিশ হলো বিটুইন ইউর মেশিন অ্যান্ড ইউর সার্ভার মেশিন। হোয়াট ইজ ইউর সার্ভার মেশিন? ইউর জিমেল সার্ভার। ইউর জিমেল সার্ভার ইজ ইউর সার্ভার মেশিন। সো সেই তোমার মেশিন এবং জিমেল সার্ভারের মধ্যে কমিউনিকেশনটা হলো টিসিপি দিয়ে। এবং এক্ষেত্রে যে পোর্ট নাম্বারটি ইউজ হলো, সেই পোর্ট নাম্বারটি হলো পোর্ট নাম্বার 25। এই ক্ষেত্রে যে পোর্ট নাম্বারটি ইউজ হলো, দ্যাট পোর্ট নাম্বার ইজ পোর্ট নাম্বার 25। সো টিসিপি কানেকশন এস্টাবলিশ হলো এবং পোর্ট নাম্বার 25 এস্টাবলিশ হলো। পোর্ট নাম্বার 25 এস্টাবলিশ। ঠিক আছে, তাহলে পোর্ট নাম্বার 25 এস্টাবলিশ হওয়ার মানে কি? মানে তোমার মেশিনের পোর্ট 25 বা জিমেল সার্ভারের পোর্ট 25 তারা কমিউনিকেট করছে। ওকে, হলো মেল ট্রান্সফার এজেন্ট। তাহলে এইভাবে তোমার মেশিন, তোমার যে মেল কন্টেন্টটা সেটা তোমার মেশিন থেকে সার্ভার মেশিনে এলো। সার্ভার মেশিনে আসার পর সেটা সার্ভার থেকে ইউজারের যে মেল বক্স, ইউজারের মেল বক্সে গিয়ে জমা হয়ে রইল। ইউজারের মেল বক্সটা কি? ইউজারের মেল বক্স নাথিং বাট ইউজারের নিজস্ব একটা পোর্শন, যেটা লক করা আছে ইউজারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, বা যেটা অথেন্টিকেটেড বাই ইউজারের ইউজার নেম এবং পাসওয়ার্ড। মানে তুমি যাকে মেল পাঠিয়েছো, তাহলে সেই ইউজারের মেল বক্সে গিয়ে রইল জমা। এবার ইউজার এজেন্ট, মানে ইউজার তার ইউজার এজেন্ট দিয়ে, মানে ওই জিমেল ডাউনলোড করার জন্য, মেলটাকে ডাউনলোড করতে হয় অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে তোমার পপ এবং IMAP এগুলো কাজে আসে।
তো ইউজারটাকে ওই মেল বক্স থেকে মেলটাকে ডাউনলোড করে সেটা টার্মিনালে মেলটা দেখতে পেল। তাহলে এই যে টোটাল ঘটনাটা ঘটছে, এই টোটাল ঘটনাটা কন্ট্রোল হচ্ছে বাই এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এই টোটাল ঘটনাটা কন্ট্রোল হচ্ছে এসএমটিপি, এবং সেই জন্যই এসএমটিপির ক্ষেত্রে আমরা যদি দেখি যে বোথ এসএমটিপি ক্লায়েন্ট এবং এসএমটিপি সার্ভার, এটা এসএমটিপি হবে, এমএসটিপি হয়ে আছে, এসএমটিপি সার্ভার, বোথ এসএমটিপি ক্লায়েন্ট এবং এসএমটিপি সার্ভার, তাদের দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ইউজার এজেন্ট আর একটা হচ্ছে মেল ট্রান্সফার এজেন্ট, লোকাল মেল ট্রান্সফার এজেন্ট, দুটো থাকে কম্পোনেন্ট। একটা হচ্ছে ইউজার এজেন্ট, মানে যার থ্রু দিয়ে তুমি মেলটাকে অ্যাক্সেস করছো, আর একটা হচ্ছে মেল ট্রান্সফার এজেন্ট, যার থ্রু দিয়ে তোমার মেলটা তোমার মেশিন থেকে সার্ভার মেশিনে কমিউনিকেট হচ্ছে। সো দুটো দুটো জিনিস থাকে, ইউজার এজেন্ট এবং মেল ট্রান্সফার এজেন্ট, ঠিক আছে। বাট বাকিটা একই গল্প, কমিউনিকেশন বিটুইন সেন্ডার এন্ড রিসিভার, ওই যা আমি মুখে বললাম সেটাই, সেন্ডিং মেল এবং তারপরে মেলটা রিসিভ হচ্ছে এন্ড হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে এসএমটিপি গল্প, ঠিক আছে। ছবিটা দেখবে, ছবিটা দেখলেই বিশেষ, মানে ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা দেখলেই তুমি এসএমটিপি গল্পটা বলতে পারবে, একদম সোজা, একদম সোজা। মানে বেসিক্যালি তুমি কি করে মেল ট্রান্সফার করো তার একটা ব্যাখ্যা, কি করে তুমি মেল সেন্ড করছো তখন সেখানে কি হচ্ছে, মেইন গল্প হচ্ছে এখানে মাথায় রাখতে হবে এটা দুটো তিনটে কি পয়েন্ট আছে, একটা হচ্ছে ইউজার এজেন্ট, একটা হচ্ছে মেল ট্রান্সফার এজেন্ট, আর একটা হচ্ছে টিসিপি কানেকশন এস্টাবলিশ হচ্ছে, সেই টিসিপি কানেকশনের পোর্ট নাম্বারটা হচ্ছে পোর্ট নাম্বার 25, এই হচ্ছে মেইন ব্যাপার, ঠিক আছে। সো দ্যাট ইজ অ্যাবাউট এসএমটিপি, রাইট। নেক্সট এবং লাস্ট যে প্রোটোকলটি নিয়ে আমরা কথা বলবো সেটা একদম সোজা, আমার কথা না বললেও হতো, সেটার নাম হচ্ছে এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এই প্রোটোকলটি ইউজ করছি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং এই প্রোটোকলটিও কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, ঠিক আছে। এই প্রোটোকলটিও কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এর যে বেসিক ফিচারগুলো আছে সেই বেসিক ফিচারগুলো খুব ইম্পর্টেন্ট, এবং তার আগে একটা কথা বলে নিই যে এই এইচটিটিপি প্রোটোকল কিন্তু এখানেও কিন্তু ইট ইজ সাপোর্টেড বাই টিসিপি, এইচটিটিপিও কিন্তু সাপোর্টেড বাই টিসিপি, এবং সেক্ষেত্রে টিসিপির কিন্তু পোর্ট নাম্বার 80, এইচটিটিপির ক্ষেত্রে কিন্তু টিসিপির পোর্ট নাম্বার 80। বারে বারে বলছি এই পোর্ট নাম্বারগুলো মাথায় রাখার চেষ্টা করবে, একটু মনে রাখবে পোর্ট, বিকজ এই পোর্ট নাম্বারগুলো যেহেতু ফিক্স, এগুলো মনেই রাখতে হবে আমাদের। তোমাকে এরকম প্রশ্ন করতেই পারে যে পোর্ট নাম্বার 80 ইজ ইউজড ফর এইচটিটিপি অর এসএমটিপি অর এফটিপি অর টিএফটিপি, ঠিক আছে, তাহলে তোমাকে সেটা মনে রাখতে হবে। তোমাকে এটা প্রশ্ন হতেই পারে যে কন্ট্রোল কানেকশন ইউজড ইন এফটিপি, কন্ট্রোল কানেকশন ইউজ পোর্ট নাম্বার 20 অর 21 অর 25, তোমাকে বলতে হবে। সেই পোর্ট নাম্বারগুলো ফিক্স, এগুলোর জন্য আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইচটিটিপি কি, এইচটিটিপির বেসিক ফিচার যদি আমরা দেখি সেটা হচ্ছে এই যে এইচটিটিপি হচ্ছে কানেকশনলেস, এইচটিটিপি হচ্ছে মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট, এবং এইচটিটিপি হচ্ছে স্টেটলেস। এই তিনটে বস্তু বুঝতে হবে, একটা হচ্ছে এইচটিটিপি কানেকশনলেস, একটা হচ্ছে এইচটিটিপি মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে এইচটিটিপি স্টেটলেস। মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট নিয়ে আমি শুরু করি। মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট মানে কি, মানে থ্রু এইচটিটিপি ইউ ক্যান সেন্ড এনি কাইন্ড অফ ডেটা, through HTTP, via HTTP, you can send any kind of data. That data may be video data, may be voice data, may be any kind of data. Suppose right now, the data we are sending, that may be through HTTP. So any kind of data, my voice data, my video data, my text data, any kind of data you can send, it can send by the HTTP. HTTP is not media dependent, মানে এরকম নয় যে আমি ভিডিও সেন্ড করবো না, শুধু অডিও সেন্ড করবো, কথা HTTP বলে না, ও সব ডেটার জন্য সব ডেটাকে সাপোর্ট করে, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে HTTP কানেকশনলেস। কানেকশনলেস জিনিসটা তোমরা খুব ভালো করে জানো আশা করি। কানেকশনলেস কারণ হচ্ছে আমরা অনেক কানেকশনলেস প্রোটোকল দেখেছি এর আগে, যেমন ইউডিপি কানেকশনলেস, আইপি কানেকশনলেস। কানেকশনলেস এর মানে কি, মানে বিফোর সেন্ডিং দ্য ডেটা বিটুইন সেন্ডার এন্ড রিসিভার, ওই যে কানেকশন যে এস্টাবলিশমেন্ট বিটুইন দ্য সেন্ডার এন্ড রিসিভার, টোটাল পাথটা, সেই পাথটা এস্টাবলিশ হয় না কানেকশনলেসের ক্ষেত্রে, ঠিক আছে। তো এইচটিটিপির ক্ষেত্রেও তাই, পাথটা এস্টাবলিশ হয় না, সেটা এখানে লেখা আছে। দ্য এইচটিটিপি ক্লায়েন্ট therefore a browser initiates an HTTP request, and after a request is made, the client waits for the response, the server processes the request and sends a response back, after which client disconnect the connection. মানে কি হলো, ক্লায়েন্ট যখন কোনো HTTP ইউজ করে কোনো একটি মেশিন থেকে কোনো একটি মেশিনে ডেটা সেন্ড করা হবে, তখন ক্লায়েন্ট মেশিন রিকোয়েস্ট সেন্ড করলো সার্ভার মেশিনকে, সার্ভার মেশিন যদি অ্যাকসেপ্ট করে তখন কানেকশন এস্টাবলিশমেন্ট হলো, এবং এই ডেটাটা মানে কানেকশন স্টোরেজ ডেটা ট্রান্সফার হলো, এবং ডেটা ট্রান্সফার হয়ে গেল, গেম ইজ ওভার। ডেটা ট্রান্সফার যখন হয়ে গেল, কানেকশন বন্ধ, কানেকশন রইল না, ঠিক আছে। সো দ্যাট ইজ HTTP ইজ কানেকশনলেস ইন দ্যাট ওয়ে। আর হচ্ছে স্টেটলেস। এই স্টেটলেস কথার মানে হচ্ছে এই, মানে খুব পার্থিক কথায় বলতে গেলে ইটস বিন্দাস। স্টেটলেস মানে কিছু ভাবে টাবে না, অত কিছু মাথায়ও রাখে না, আগে তুমি কি করেছো, পরে তুমি কি করবে, ওসব মাথায়ও কিছু রাখে না। কারেন্ট বর্তমান দুনিয়াতে বাঁচে, কারেন্টলি কি হচ্ছে, কারেন্টলি আমি এই ডেটাটা সেন্ড করছি, দ্যাটস অল। আমি ডেটাটা সেন্ড করে দিলাম, গল্প শেষ। এই ডেটাটা সেন্ড করার পর তোমার আর আমার মধ্যে কোনো কমিউনিকেশন নাও হতে পারে,
HTTP এরকম ভাবে জিনিসটাকে দেখে যে আমি আজকে এই মুহূর্তে ক্লায়েন্ট 1 থেকে সার্ভার 1 এ ডেটা ট্রান্সফার করছি এই মুহূর্তে, পরের মুহূর্তে আমি আমার ডেটা ট্রান্সফার হয়ে যাবে, আমি ওই ক্লায়েন্ট প্লাস সার্ভার আমি ভুলে যাবো, আমি কি করেছিলাম আমি ভুলে গেছি। ঠিক আছে, পরবর্তীকালে আমি হয়তো আবার অন্য কোনো কাজে অন্য কোনো দুটো মেশিনের মধ্যে ডেটা ট্রান্সফার করছি। সো দ্যাটস ইন দ্যাট ওয়ে HTTP স্টেটলেস। তো সেটা এখানে বলা আছে যে as mentioned above HTTP is connectionless and it's a direct result of HTTP being a stateless. কেন? The server and client are aware of each other only during a current request. সার্ভার এবং ক্লায়েন্ট একে অপরকে চেনে during the current request. কাজ হয়ে গেল, তারপরে ক্লায়েন্ট এবং সার্ভার নিজেকে চেনে না, তারা নিজেদের একে অপরকে চেনে না, নিজেকে নয় একে অপরকে চেনে না। ঠিক আছে, সো দ্যাটস ইন দ্যাট ওয়ে HTTP হচ্ছে স্টেটলেস। মানে HTTP দিয়ে তুমি বার করতে পারবে না যে 5 মিনিট আগে কোন দুটো মেশিনের মধ্যে কমিউনিকেশন হয়েছিল, কারণ সেই যে ট্র্যাকিংটা সেই ট্র্যাকিংটা HTTP রেখে দেবে না। HTTP প্রোটোকল দিয়ে যদি তুমি কাজটি করো সেই ট্র্যাকিংটা রাখতে পারবে না, এবং সেই জন্য তুমি যদি কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করো তুমি অবভিয়াসলি HTTP দিয়ে করবে না। তুমি যদি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করো তুমি অবভিয়াসলি HTTP দিয়ে করবে না। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন তুমি যদি HTTP দিয়ে করো তাহলে তুমি পরবর্তীকালে তুমি প্রমাণ করতে পারবে না যে এই দুটো মেশিনের মধ্যে ডেটা কমিউনিকেশন হয়েছিল। ঠিক আছে, তো সেই জন্য HTTP হচ্ছে স্টেটলেস। কিন্তু এটা আমার কোন ক্ষেত্রে কাজে লাগে? যে নরমাল আমরা ওয়েব সার্ভার ওয়েব ব্রাউজ করছি, ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে HTTP কাজে লাগে। আমি 5 মিনিট আগে আনন্দবাজারের ওয়েবসাইটটা খুলেছিলাম কিনা সেটা পরবর্তীকালে লোকে জেনে কি করবে? সেখানে তো কোনো সিকিউরিটির ব্যাপার নেই। আমি তো আনন্দবাজারের ওয়েবসাইট খুলে তো চেঞ্জ করছি না রে বাবা, আমি তো সাইটটা খুলছি অ্যাজ অ্যান মানে সিম্পল আমি খবরের কাগজটা পড়বো বলে। তো অবভিয়াসলি সেক্ষেত্রে আমি HTTP ইউজ করতেই পারি। বাট আমি যখন কোনো এটিএম থেকে ট্রানজাকশন করছি বা কোনো অ্যাকাউন্ট ট্রান্সফার করছি তখন নিশ্চয়ই HTTP ইউজ করে করবো না। ঠিক আছে, কারণ HTTP স্টেটলেস, HTTP কিছু মনেই রাখবে না পরবর্তীকালে। ঠিক আছে, আমি কোনো প্রমাণই করতে পারবো না যে হ্যাঁ আমার মানে আমাকে কেউ ট্র্যাক করতেই পারবে না যে আমি করেছিলাম, তো হয় না, মানে পসিবল না, আমরা করি না আর কি। ঠিক আছে, তো সেটাই হচ্ছে HTTP স্টেটলেস। তো কানেকশনলেস, মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট এবং স্টেটলেস, এটাই হচ্ছে HTTP বেসিক ফিচার। ঠিক আছে, এবং পোর্ট নাম্বার 80 তে কাজ করে, TCP কে সাপোর্ট করে, অ্যাপ্লিকেশন লেয়ারের একটা প্রোটোকল। এইগুলো হচ্ছে কি পয়েন্ট অ্যাবাউট HTTP। আর বিশেষ কিছু ভাবার এখানে অনেক কিছু লেখা আছে, যে আলটিমেটলি লেখাটার মধ্যে মোদ্দা গল্পটা হচ্ছে ওটাই মাথায় রাখবে। আর এই বেসিক আর্কিটেকচার একটা ছবি আমি পেয়েছি তাই তোমাদের দিয়েছি। মানে এটা এমন কিছু মানে তুমি সবাই জানো, ওয়েব ক্লায়েন্ট থেকে ওয়েব সার্ভারের থ্রু দিয়ে সার্ভার সাইড স্ক্রিপ্ট দেন ডেটাবেস অ্যাক্সেস হয় HTTP। তো এইভাবেই তো আমাকে ওয়েব সার্ভার দিয়ে সাপোর্টটা দিচ্ছিল বাবা। ওয়েব ক্লায়েন্ট মানে হচ্ছে পাওয়া যাচ্ছে ব্রাউজারটা। ঠিক আছে, সেখান থেকে আমি এখন অ্যাক্সেস করছি, কাকে করছি? অ্যাকচুয়ালি ওয়েব সার্ভারকে করছি। তো ওয়েব সার্ভারকে যখন করছি সে অ্যাকচুয়ালি কাকে রান করাচ্ছে? মেবি সার্ভার সাইড যে তার স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটাকে রান করাচ্ছে, এবং সে আলটিমেটলি ডেটাগুলো পাচ্ছে, তার ডেটাবেস থেকে পাচ্ছে। তো এটা হচ্ছে মানে তোমার একটা বেসিক্যালি এটা যে এই ছবিটা ডিনোট করছে তুমি কি করে একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করো। ঠিক আছে, এই ছবিটা দিয়ে বোঝা যাচ্ছে কি করে তুমি একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করো। ঠিক আছে, তুমি যখন ওয়েবসাইটকে অ্যাক্সেস করছো তুমি তখন ওয়েব ক্লায়েন্ট, যখন যে ওয়েবসাইটকে অ্যাক্সেস করছো সেটা হচ্ছে ওয়েব সার্ভার। ঠিক আছে, সেই ওয়েবসাইটের মধ্যে তো বিভিন্ন সার্ভার স্ক্রিপ্ট থাকতে পারে, বিভিন্ন স্ক্রিপ্ট জেএসপি এএসপি সব থাকতে পারে, সেই স্ক্রিপ্টগুলো রান করছে আলটিমেটলি, এবং সেই স্ক্রিপ্টগুলো রান করছে তার সঙ্গে কি হচ্ছে ডেটাবেস থেকে ডেটা তুলে আনছে। এই হচ্ছে ব্যাপার, এটাই বোঝানো হয়েছে, মানে এটা নিয়ে বিশেষ ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আর দুটো জিনিস থাকে, HTTP ক্লায়েন্ট এবং HTTP সার্ভার। ওই যে বললাম ওয়েব ক্লায়েন্ট ওয়েব সার্ভার, তার মানে একটা ক্লায়েন্ট একটা সার্ভার। এই ব্যাপার। আর এখানে ওই যে HTTP রিকোয়েস্ট রেসপন্সটা ওই ক্লায়েন্ট মানে ব্রাউজার সেন্ড, ক্লায়েন্ট মানে ব্রাউজার, দেখেছো এখানে লেখা আছে ক্লায়েন্ট আ ব্রাউজার সেন্ড অ্যান HTTP রিকোয়েস্ট টু দা ওয়েব রিকোয়েস্ট পাঠাচ্ছে, বা ওয়েব সার্ভার রিসিভস দ্যাট রিকোয়েস্ট। তোমার যে ধরা যাক টেকনো ইন্ডিয়া হুগলি.org এই সাইটটাকে তুমি রিকোয়েস্ট পাঠাচ্ছ, সাইটটা তুমি খুলবে তাই রিকোয়েস্ট পাঠিয়েছো। এবার সার্ভার কি করছে? তোমার রিকোয়েস্টকে রিসিভ করলো। এবার সার্ভার রানস অ্যান অ্যাপ্লিকেশন টু প্রসেস দ্য রিকোয়েস্ট, সার্ভার একটা অ্যাপ্লিকেশন রান করছে রিকোয়েস্টটাকে প্রসেস করার জন্য। তারপরে সার্ভার রিটার্নস অ্যান HTTP রেসপন্স, দ্যাট ইজ তোমার ওই পেজটা খুলছে, আউটপুট টু দ্য ব্রাউজার, দেন ক্লায়েন্ট ব্রাউজার রিসিভ দ্যাট রেসপন্স। এইভাবে তুমি একটা ওয়েবসাইটকে খোলো বেসিক্যালি। এটাই বলা হয়েছে যে তুমি একটা ওয়েবসাইটকে করে খোলো, তার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি রিগার্ডিং HTTP। আচ্ছা, এরপরে এখানে কিছু এটা এই যে পরের যে পার্টটা মানে যে দেখো এই যে ফিউ এক্সাম্পল টু চেক নেটওয়ার্ক কানেক্টিভিটি, এটা আমি একটু এক্সট্রা তোমাদেরকে এমনি করানোর জন্য দিয়েছি, এটা কোনো সিলেবাসে নেই। এটা কিছুই না, এগুলোর বিভিন্ন কমান্ড আছে। ঠিক আছে, বিভিন্ন কমান্ড আছে, যেমন nc-z-b google.com এই কমান্ডটা যদি আমরা দিই তাহলে মানে যে কোনো ওয়েবসাইটের নাম যদি এখানে দিই, ঠিক আছে, তাহলে কানেকশন টু google.com পোর্ট নাম্বার 80 তে কানেকশনটা সাকসেস হচ্ছে কি হচ্ছে না সেটা তোমাকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, এই কমান্ডটা যদি আমি রান করি, সাপোজ এই কমান্ডটা আমি রান করছি, দেখো আমি রান করলে তোমরা দেখতে পাও কিনা।
তোমাদের ইন্টারেস্টের জন্য আমি একটু মানে যেহেতু তোমাদের নেটওয়ার্কে প্র্যাকটিক্যাল নেই, নেটওয়ার্কে প্র্যাকটিক্যালটা খুব ইম্পর্টেন্ট, তো দু একটা কমান্ড রান করে দেখতে পারো আর কি, সেগুলোর মানেগুলো বুঝতে পারো, বুঝে আমাকে বলতে পারো। এ দেখো এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কি তোমরা? আমি জানি না, বুঝতে পারছি না তোমাদের কি এটা আমার টার্মিনালটা দেখা যাচ্ছে কি, যেখানে আমি হ্যাঁ এনসি, স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে এই এনসি হাইফেন জেড হাইফেন ভি এর প্রত্যেকটার মানে আছে, আমি আর অত কিছু ডিটেলসে বলছি না। তোমার একটা সাইটের সঙ্গে তুমি অ্যাক্সেস করতে চাইছো, কোনো একটা সাইটকে তুমি অ্যাক্সেস করতে চাইছো টিসিপি দিয়ে, অ্যাকচুয়ালি টিসিপি এবং এইচটিটিপি, সেই সাইটটাকে অ্যাক্সেস করা যাচ্ছে মানে অ্যাক্সেসিবল কিনা সাইটটা, সেইটা তুমি এভাবে চেক করতে পারো। ঠিক আছে, এখানে google.com এর জায়গায় তুমি অন্য কোনো সাইট দিয়েও দেখতে পারো। তো এটা একটা কমান্ড। আরেকটা কমান্ড ধরো nslookup, nslookup google.com, nslookup google.com কি বলছে, এরও কিছু মানে আছে। আমি চাইছি যে আমি কমান্ডগুলো তোমাকে এখানে দিয়ে দিচ্ছি, তুমি যেটা করবে এই প্রত্যেকটা কমান্ডের কি মানে কি সেগুলো ডিনোট করছে। যেমন টেস্ট কানেকশন আরেকটা এখানে আছে, ঠিক আছে। টেস্ট কানেকশনটা যেহেতু আমাদের এটা আমি যেহেতু লিনাক্সে রান করাচ্ছি, টেস্ট কানেকশনটা হচ্ছে টেস্ট নেট কানেকশনটা হচ্ছে উইন্ডোজ কমান্ড, তুমি উইন্ডোজে এটা পাবে, ঠিক আছে। এই তিন চারটে কমান্ড একটুখানি ঘেটে দেখো, এই কমান্ডগুলো কি করছে, মানে এর মানেগুলো একটু বোঝার চেষ্টা করো। আর একটা পিং কমান্ড তো তুমি জানোই, পিং কমান্ড জানো তুমি। ধরা যাক যে তুমি যদি এটা করো যে আমি যদি এইটা লিখি যে পিং 127.0.0.1, স্যার মিউট হয়ে গেছেন। ঠিক আছে। এই পিং 127.0.0.1 এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি আমার লোকাল হোস্টকে পিং করছি, এটা আমার নিজের সার্ভারটাকে আমি পিং করছি, আমার নিজের যে মেশিনটা সেটাকে আমি পিং করছি যে আমার মেশিনটা ঠিকঠাক রান করছে কিনা। এভাবে তুমি যদি কোনো সার্ভারের সঙ্গে কানেক্টেড থাকো, ঠিক আছে, তুমি ধরো কোনো সার্ভারের সঙ্গে কানেক্টেড, তাহলে তোমার সার্ভার থেকে রেসপন্স আসছে কিনা সেটা তুমি পিং দিয়ে চেক করতে পারো। এই পিং কমান্ডটা অ্যাকচুয়ালি আইসিএমপি কমান্ড, আইসিএমপি একটা প্রোটোকল, তার আন্ডারে আছে। মনে করে দেখো আইসিএমপির আমি একটা নোটস বহুদিন আগে দিয়েছিলাম, ওখানে সেই লাল লাল তোমার মার্ক দিয়ে এই পিং কমান্ড এগুলো সব বলা ছিল যে কি ধরনের এরর হবে, কি ধরনের ইয়ে হবে। আমার মনে আছে দু একজন প্রশ্ন করে তোমার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, দু একজন তোমরা ফোন টোনও করেছিলে যে স্যার এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো। দেখবে অনেকদিন আগে আইসিএমপির একটা নোট দেওয়া আছে, গুগল ক্লাসে দেওয়া আছে, গুগল ক্লাসে দেওয়া আছে, একটু নোটটা দেখবে, সেক্ষেত্রে সেখানে এই পিং কমান্ডটা কাজে লাগে, ঠিক আছে, পিং কমান্ডটা আছে। তো এই কয়েকটা কমান্ড আমি এটা দিয়ে দেবো, নোটের মধ্যে দিয়ে দেবো, দেওয়া আছে বা দিয়ে দেবো, যদি জানা থাকে আমি দিয়ে দিচ্ছি গুগল ক্লাসে বা এখানে। ওই এই কমান্ডগুলো রান করে এই কমান্ডগুলো কি কাজ করছে সেইটাকে একটু বোঝার চেষ্টা করবে, দরকার হলে একটু পড়বে, এটা একটু দেখবে, ভালো লাগবে। এরকম ধরনের আরো বহু কমান্ড আছে নেটওয়ার্কে, এরকম বহু কমান্ড আছে। যেমন nslookup কমান্ডটা খুব ইম্পর্টেন্ট, nslookup যেটা বললাম। এই কমান্ডগুলো দেখো, এটা এটা কন্টিনিউয়াসলি তোমার এটা এখানে দেখাচ্ছে, তুমি যদি দেখো এই যে বললাম না পিংটা আইসিএমপির একটা কমান্ড, দেখো এখানে আইসিএমপি দেখাচ্ছে, ওই যে আইসিএমপি প্রত্যেকটা ক্ষেত্রে আইসিএমপি দেখাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা কলামের একটা করে মানে আছে, এই মানেগুলো আমাকে একটু পরের দিন বলো তো। প্রত্যেকটা কলামের একটা করে মানে আছে, ঠিক আছে, প্রত্যেকটা কলামের একটা করে মানে আছে। আমি দু একটা বলছি, 64 বাইটস মানে 64 বাইটস যেটা ট্রান্সফার হচ্ছে, আইসিএমপি কমান্ড, আইসিএমপি সিকোয়েন্স নাম্বার হিসেবে দেখেন, দেখো আইসিএমপি সিকোয়েন্স, আইসিএমপি কমান্ডের সিকোয়েন্স নাম্বার, দেখো সিকোয়েন্স নাম্বারগুলো চেঞ্জ হতে যাচ্ছে, ঠিক আছে। টিটিএল মানে টাইম টু লিভ, টিটিএল মানে টাইম টু লিভ, আইপি ডেটাগ্রামের মধ্যে টাইম টু লিভ আছে, টিটিএল মানে টাইম টু লিভ, টাইম টু লিভ কোশ্চেন আসে, হোয়াট ইজ টাইম টু লিভ, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কতক্ষণ এই কমান্ডটা রাউন্ড ট্রিপে কতক্ষণ সময় লাগছে যেতে এবং আসতে, ঠিক আছে, সেইটা টাইম দেখাচ্ছে। হ্যাঁ, তো দিস আর ভেরি ইন্টারেস্টিং, মানে ইফ ইউ ক্যান ফাইন্ড ইট আউট, দিস আর ভেরি ইন্টারেস্টিং। এই কমান্ডগুলো আমি দিয়ে দিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি, এই কমান্ডগুলো একটু রান করে করে দেখবে, ঠিক আছে। আরো কিছু কমান্ড আছে এখানে, nslookup এইসব, হ্যাঁ, এটা জাস্ট তোমাদের জানার জন্য। দিস ইজ নট ট্রেস রুট, ট্রেস রুট একটা কমান্ড আছে, ট্রেস রুট, ট্রেস রুট রান করে দেখবে, ট্রেস রুট, ঠিক আছে। ট্রেস রুট তোমাকে বলে দেবে যে তুমি কিভাবে তোমার ডেটাটা অ্যাক্সেস হচ্ছে আর কি, তার জন্য কতগুলো হপস, এই যে তুমি যদি ট্রেস রুট google.com করো, আচ্ছা আমি একটা দেখাই একটু কি কি দেখছি। দেখো ট্রেস রুট টু google.com বলেছি 30 হপস ম্যাক্স,
60 বাইটস অফ প্যাকেটস, এসব তোমাকে গেটওয়েটা হচ্ছে এইটা 30 হপস মানে 30টা হপ আছে তোমার এবং google.com সার্ভারের মধ্যে। 30টা হপ মানে 30টা নোড আছে, ইন্টারমিডিয়ারি নোড। এইভাবে আমরা এগুলো পাস করতে পারি, জানতে পারি। ঠিক আছে, দিস আর ভেরি ইন্টারেস্টিং। এবং 60 বাইট প্যাকেজ ট্রান্সফার হচ্ছে, তোমার গেটওয়েটা কোনটা, সেটাকে অ্যাক্সেস করতে কত টাইম লাগছে, হ্যাঁ ওখানে বিভিন্ন ইনফরমেশন এখানে প্রোভাইড করছে। তো নেটে একটু সার্চ করলেই পাবে, হোয়াট ইজ প্রেস রুট, হোয়াট ইজ এনএস, হোয়াট ইজ এনএস লুকআপ। একটু দেখো, পারলে ভালো লাগবে আশা করি। এই কমেন্টগুলো, যে কটা কমেন্ট আমি বললাম আপাতত, এই কটা কমেন্ট একটু দেখো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি হয়ে গেল, ভালোই হলো। তাহলে মাইক্রোসফট টিমে ক্লাস তো খারাপ হলো না, যারা জয়েন করলো ভালোই ক্লাস হলো, কি বলিস? বেশ ফ্ললেসলি হয়েছে, কোথাও কোনো প্রবলেম হলো না কিন্তু, তাই না? তা আপনার ওখানে তবে নেটটাও কি ঠিকঠাক? আমার তো নেট একদম ঠিক, আমার তো নেট একদম ঠিকঠাক নয়, আমার তো মোবাইল থেকে চলছে, তাতেও বেশ হয়ে গেল, তাই দেখছি আর কি। হ্যাঁ, তাহলে ওটাই ভালো। হয় স্যার, অনেক কম মানে কেবি পার সেকেন্ড থাকলেও হয়ে যায়, মানে 15-17 এরকম কেবি পার সেকেন্ডেও আটকায় না, যেহেতু আমিও মোবাইলে নেট দিয়ে পড়াই। তো আর জুমে কি হয়, মানে মোটামুটি 100-র ওপর, 50-এর ওপর না থাকলে তো খুলবেই না, আর 100-র ওপর থাকলে তবে শোনা যাবে, এরকম একটা ব্যাপার। না, খুব ভালো, খুব এখানে ভালো। এটা তারপরে গুগল মিট বলে যেটা আছে, ওটাতেও খুব কম নেটও খায়, আর মানে খুব কম কেবি পার সেকেন্ডে চলেও, মানে ওটাও একটা আছে। গুগল মিটে আমি কালকে বিসিকে ক্লাস নিচ্ছিলাম, কিন্তু ওদের যেটা প্রবলেম হলো, ওরা মাঝখানে বললো স্যার শুনতে পাচ্ছি না। সেটা আমার মনে হচ্ছে না এটা নেটওয়ার্কের প্রবলেমের জন্যই হলো, মাঝখানে ওদের সাউন্ডটা শুনতে পাচ্ছিল না সাউন্ডটা, তখন আবার জুমে শিফট করলাম। যাই হোক, তো আমরা তাহলে তোদেরকে আমি তোদেরকে আমি এটাতেই দেবো, ঠিক আছে? এবার থেকে এই মাইক্রোসফট মিটেই নেবো, এটাতেই নেবো টিমে। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ, সবাইকে একটু বাদ বাকি যারা করতে পারছে না একটু হেল্প করে দিস, হ্যাঁ, যাতে করতে পারে একটু বলে দিস, আমাকেও ফোন করতে বলিস যাদের অসুবিধা হচ্ছে, আমরা তাদেরকে হেল্প করে দেবো, তাহলে আমাদের কোনো অসুবিধা থাকবে না, এটাতেই নেব। ঠিক আছে, চলো আজকের মতন শেষ। আচ্ছা শোনো, তোমাদের নেক্সট ক্লাস নর্মাল শিডিউলে নেবো, আবার নেক্সট ক্লাস হচ্ছে তোমার আছে হচ্ছে শনিবার 10:30 নর্মাল শিডিউলে ক্লাস নেবো, শনিবার 10:30। ওকে, ঠিক আছে, ওকে, চলো টাটা। টাটা, গুড বাই, নাইট স্যার। Thank you, sir. গুড নাইট, চলো বাই।